এই হ্যালো, কি অবস্থা? কেমন আছো? আশা করতেছি তোমরা সবাই খুব ভালো আছো। বরাবরের মতো আমি তোমাদের শামীম ভাইয়া ফ্রম সুভাষিডু এবং সুভাষিডু এক্সাম স্কুল। সো আমি একটু দেখি যে তোমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা, হ্যাঁ? তারপর আমরা শুরু করি, হ্যাঁ? ওকে, আমরা যদি যাই, আমরা দেখি সাউন্ডটা ঠিক আছে কিনা। বরাবরের মতো আমি তোমাদের শামীম ভাইয়া। ও, সাউন্ড ঠিক আছে, ওকে, ডান। সো সাউন্ড ঠিক আছে। সো আমরা একটা কাজ করি। আমরা খুবই আজকে আমি খুবই স্পেসিফিক কিছু টপিকের নাম বলবো যেগুলো তোমরা পড়বা, ওগুলা থেকে পরীক্ষায় থাকবে। এবং আমাদের যে ম্যাটেরিয়ালস ফোল্ডার গুলা, ওটা খুব সম্ভবত আমরা ফ্রি করে দিব। সেই ম্যাটেরিয়ালস ফোল্ডার থেকে কি কি পড়বা সেটা দেখাবো। আর অন্যান্য বিষয়গুলো ডিসকাস করবো, তোমরা ক্লাসটা একটু দেখতে থাকো, হ্যাঁ? সো প্রথমেই আমি তোমাদেরকে বলি যে আজকে একটা ফাইনাল প্রস্তুতি, একটা মানে লাস্ট 10 দিনের জন্য আমি কিভাবে একটা রিগিড প্রিপারেশন নিতে পারি বা একদম টাইট একটা প্রিপারেশন নিতে পারি, যেটা দিয়ে আমি বেসিক্যালি অ্যাটলিস্ট একটা ভালো পরীক্ষার দেওয়ার মতো একটা অবস্থানে আমি যাইতে পারি আর কি। আগে যা পড়ছো তো পড়ছোই, দ্যাটস ইট। নতুন করে এখন খুব বেশি পড়াশোনা দরকার নেই, বাট যা বলবো তা করবো। তিনটা ফ্যাকাল্টি তাই বলবো। এফএসটি যেটা সায়েন্স ফ্যাকাল্টি, অনেকে সায়েন্স ফ্যাকাল্টির জন্য বলতেছো, যেহেতু আমি এফএসটি তে চান্স পাইছিলাম, সো আমার একটা এক্সপিরিয়েন্স আছে। এবং যেহেতু আমি বিউপি তে হচ্ছে তোমার কি বলে এফবিএস ডিপার্টমেন্টে পড়ছি, বাট আমার এফএসটি তে চান্স পাইছিলাম আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। সো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বেশ একটা সুন্দর ডিটেইলস বানাইছি, সেটা আজকে রাতে যদি আমি লাইভে আসি সেটা বলে দিব, ঠিক আছে? যে কি কি পড়বা, কোন কোন টপিক গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, রাইট নাও আমি স্টার্ট যে এপিএস, এস এই দুইটা সম্পর্কে বলবো এবং ফাইনাল প্রস্তুতি নিয়ে ডিটেইলস আলোচনা করবো। সো এই জায়গায় আলোচনার পূর্বে আমি তোমাদের একটু দেখায় আসি যে তোমরা কোন জিনিসগুলা ফলো করবা, মানে কিভাবে ফলো করবা, এটা একটু দেখায় আসে, হ্যাঁ? যাতে তোমার অনেক ইজিয়ার হয়। এই দেখো, আমাদের ওয়েবসাইটটাতে তোমরা একটু যাবা, হ্যাঁ? ওয়েবসাইটের লিংকটা দেওয়া আছে, হ্যাঁ? ওয়েবসাইটে যদি যাও, তুমি একটু ওয়েবসাইটে যদি যাও, তাহলে যে জিনিসটা হবে, ধরো এই যে গেছো, এইখানে যাওয়ার পর তুমি যদি যাও, এইখানে বেশ কিছু ম্যাটেরিয়ালস ফোল্ডার আছে। এটা আমরা চেষ্টা করব আজকে, আমি অ্যাডমিন প্যানেলের সাথে কথা বলবো যে আমরা এই ম্যাটেরিয়ালস গুলা ফ্রি করে দিতে পারি কিনা আর কি। লাস্ট 10-15 দিনের জন্য আমরা ম্যাটেরিয়ালস গুলা ফ্রি করবো কিনা সেটা দেখো। এই যে এফবিএস এর জন্য একটা বই আছে, আমি বলে দিব এই বইটাতে কতটুকু পড়বা, কি কি পড়বা। জেনারেল নলেজ নিয়ে তোমরা খুব বেশি প্যারা খাইতেছো না, এখানে বেশি না, খুব বেশি না, 700 থেকে 800টার মতো প্রশ্ন আছে। এটা পড়ে যাও, 6-7টা নিশ্চিত কমন পাবা, শিওর থাকো। সো এই জিনিসটা নিয়ে দেখাবো আজকে। সেই সাথে ক্লিপস টোফেলের বেশ কিছু জিনিস নিয়ে পড়াশোনা করব, ম্যাথসে বেশ কিছু জিনিস নিয়ে পড়বো, বাংলায় যে সাধারণ জ্ঞানের যে প্রশ্ন ব্যাংক, নিশ্চিত থাকে এই সাধারণ জ্ঞানের প্রশ্ন ব্যাংক এবং হচ্ছে তোমার এই বাংলা প্রশ্ন ব্যাংক এবং তোমার আরেকটা আছে ইংলিশ প্রশ্ন ব্যাংক। এই তিনটা প্রশ্ন ব্যাংক যদি তুমি শেষ করো, হিউজ পরিমাণ কমন পাবা, তাতে কোনো সন্দেহ নেই। এই প্রশ্ন ব্যাংকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো খুব সুন্দর করে দেওয়া আছে, জাস্ট তুমি পড়ে ফেলবা, জাস্ট পড়ে ফেলবা, একবার রিভিশন দিয়ে ফেলবা, তাহলেই হবে। আরেকটা আছে যেমন তোমার হচ্ছে স্মার্ট ভোকাবুলারি, আমি মনে করি যে এই ভোকাবুলারিটা তুমি করতে পারো। চলো সেটা আমরা দেখবো, যে সেটা আমরা কিভাবে দেখতে পারি, সেটা আমরা দেখবো যে এগুলো আমরা কই পাবো, তাই না? এই যে এখান থেকে গিয়ে আমরা যদি তোমার হচ্ছে সাইন ইন করে নিই আর কি, একটা খুলে, কি বলে, এই যে আমি সাইন ইন করে নিলাম। সাইন ইন করলে দেখো এই যে আমার ড্যাশবোর্ডটাতে চলে আসছি। গুড আফটারনুন শামীম সবুজ। সো আমার ড্যাশবোর্ডটাতে চলে আসছি। এইখানে দেখো সুন্দর একটা ম্যাটেরিয়ালস ফোল্ডার আছে, দেখো এই যে ম্যাটেরিয়ালস ফোল্ডার আছে। এখানে যদি আমি যাই, এই ম্যাটেরিয়ালস ফোল্ডারটাতে যদি যাই, দেখো এখানে চমৎকার করে সবগুলা ম্যাটেরিয়ালস সাজানো আছে, হ্যাঁ? সবগুলা ম্যাটেরিয়াল সাজানো আছে। যেমন ধরো এই যে আমি ম্যাথ লেকচার 1 থেকে 10 দেখতে চাইতেছি, ঠিক আছে? আমি যদি ক্লিক করি, এই যে ম্যাথস লেকচারে যদি ক্লিক করি, এই যে চলে আসছে, দেখছো? এই লেকচার শিটটা চলে আসছে। এখানে 10টা এই লেকচার শিট সবগুলো এখানে সুন্দর করে সাজানো আছে, 1 2 3 4 5 6 7 8। সো আমি যদি এটা একটু বড় করে নিই, এইটা একটু বড় করি যাতে আমার দেখতে সুবিধা হয়। ওকে, সো এই তো। সো এই যে দেখো, এইখানে তুমি যদি যাও, তাহলে এখানে খুব সুন্দর করে ম্যাটেরিয়ালস গুলো সাজানো আছে, তুমি পড়ে নিতে পারবা। আমরা এগুলো দেখবো, হ্যাঁ? আজকে ম্যাথসটা একটু কভার করব একদম স্পেসিফিক। এরপরে যাবো স্পেসিফিক কোন টপিক গুলা তুমি পড়বা। ইংরেজিটা ফর আর্টস ফ্যাকাল্টি বহু দুইটার জন্য, এবং বাংলাটা যে স্পেসিফিক এই টপিক থেকে প্রশ্ন থাকবেই, এটা তুমি শেষ করে যাও যেমনি হোক। প্রশ্ন আসলে যেন না পারার কোনো আসে না আসে, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে আমি স্পেসিফিক্যালি ডিসকাস করব, হ্যাঁ? তোমরা এখান থেকে এই যে জিনিসগুলা খুব সুন্দর করে এখান থেকে তুমি দেখে নিতে পারবা। এই বেশি কষ্ট হইলে এখান থেকে পেজ নাম্বার, তুমি ধরো 20 নাম্বারে গেলা, 20 নাম্বার পেজে গেলা, এই যে চলে আসছে, এই যে চলে আসছে।
এখান থেকে তুমি সুন্দর করে ম্যাথ সলভ করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে এই ম্যাথস গুলো না আমি এই 10টা লেকচার শিটের ম্যাথস গুলো আমি না সলভ করে রাখছি, বুঝতে পারছো? এই 10টা লেকচার শিটের ম্যাথস গুলো সব আমি সলভ করে রাখছি, কই করে রাখছি সেটা দেখাচ্ছি। তাহলে তোমার জন্য যেটা হবে যে এই 10 দিনের মধ্যে এই 10টা লেকচার শিটও যদি মোটামুটি শেষ করে যাও, তোমার একটা ভালো আইডিয়া চলে আসবে। আই রিপিট, ভালো আইডিয়া চলে আসবে। সো আমি দেখাবো যে কোথায় এই 10টা লেকচার শিটে সব ম্যাথস আমার সলভ করা করা আছে। তোমরা দেখে দেখে এই সবগুলা ম্যাথস যদি সলভ করে যাও, বিশ্বাস করো এখান থেকে তোমার একটা ভালো আউটপুট আসবে। সো এরপরে যদি তুমি ম্যাথস এর পরে যদি যে বাংলাতে যাও, যে এখানে ইংলিশ লেকচার শিট আছে, আর্টস ফ্যাকাল্টির জন্য এপিএস এর জন্য ইংলিশ লেকচার শিট আছে। এই যে স্মার্ট, এই ভোকাবুলারিটাকে না আমি পড়তে বলি তোমাদের সবাইকে, এই ভোকাবুলারিটা এবং এখান থেকে জেনারেল নলেজটা আমি একটু দেখাই দিচ্ছি। আমরা চেষ্টা করব আজকে আমি অ্যাডমিন প্যানেলের সাথে কথা বলবো যে এইগুলো আমরা কিছুদিনের জন্য ফ্রি করে দিতে পারি কিনা, যাতে সবাই পড়তে পারে আর কি। হ্যাঁ, দেখো আমরা যদি এখানে যাই, এই যে স্মার্ট ভোকাবুলারিটা যদি অন করি, দেখো যদি স্মার্ট ভোকাবুলারি অন করি, এই যে দেখো, হ্যাঁ দেখছো, আমরা একটু পেজটা এইটা বড় করে নিই। আচ্ছা, এইখানে দেখো খুব চমৎকার ভাবে ভোকাবুলারি গুলো দেওয়া আছে। যদি তুমি যদি যাও এইখানে মানে কয়েকটা সিস্টেমেটিক ওয়েতে ভোকাবুলারি আছে। যে ধরো এইখানে আমরা প্রায় খুবই এটা শুধু স্পেসিফিক এফবিএস এর জন্য এই ভোকাবুলারি গুলা, এই ভোকাবুলারি গুলা অনলি এফবিএস ফ্যাকাল্টির জন্য। যারা বিজনেস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবা তারা হচ্ছে এই ভোকাবুলারি গুলো শেষ করবা। তারপরে আছে আর্টস ফ্যাকাল্টির জন্য ভোকাবুলারি আছে, খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে, সেটা আমরা দেখাচ্ছি আর কি। সো তুমি এই জিনিসগুলো একটু দেখবা, যেহেতু আমি আজকে স্পেসিফিক টপিক বলবো এবং সেই অনুযায়ী বেশ কিছু ডিসকাশন আলোচনা পড়াশোনা করব, তাই তোমার জন্য সেটা অনেক বেটার হবে যে কিভাবে একটু লাস্ট 10 দিন, লাস্ট একটা ট্রাই, লাস্ট একটা হোপ, এটা আমি একটু করতে পারি কিনা। দেখো এই যে শেষ, তো এইটুক যারা এবিএস বিজনেস এপিএস এ পরীক্ষা দিবা তারা এইটুক ভোকাবুলারি যেভাবে হোক শেষ করবা। নট নেসেসারি লাইক দ্যাট তোমার ওই যে সিনোনিম অ্যান্টোনিম ই করে করতে হবে, কারণ এবিএস এর ভোকাবুলারি গুলো একটু টাফ হয়, টাফই আছে। এগুলা পারলে এই রিলেটেড ইয়েই থাকবে আর কি। সো এবার দেখো আমরা যদি আর্টস, এই যে আর্টস ফ্যাকাল্টিতে যারা পরীক্ষা দিবা সেই তাদের জন্য এখানে দেখো সিনোনিম অ্যান্টোনিম প্রায় 1000টার মতো প্রশ্ন আছে, 1000 কোশ্চেন আছে উইথ অ্যান্সার। সো 1000 না, 700টার মতো হবে, মনে 600 বা 700টার মতো। তো এই 700টা প্র্যাকটিস করে ফেলতে হবে। এই 700টা থেকে শিওর থাকো কমন পাবো, 100% শিওর, তাতে কোনো সন্দেহ নাই। এই 700টা সিনোনিম অ্যান্টোনিম বোথ উভয় দেওয়া আছে আর কি। তো তোমরা হচ্ছে এই 700টা পড়ে ফেলবা যারা আর্টস ফ্যাকাল্টিতে আসো। একবারের জন্য হইলেও এই 700টা কোশ্চেন শেষ করবা, একবারের জন্য হলেও, আই রিপিট, একবারের জন্য হলেও এই 700টা প্রশ্ন একবার শেষ করবা। এই যে ট্রানজিটরি মানে কি, তারপরে ট্রানজিটরি অপোজিট নাম্বারটা কি, তারপর ইটারনাল মানে কি, অবস্টেকলস মানে কি, ট্রান্সিয়েন্ট মানে কি। সো এই যে দেখো যে জিনিসগুলো অ্যান্টোনিম সিনোনিম পাশে দেওয়া আছে। তো আমার রিকোয়েস্ট থাকবে তোমরা এই ভোকাবুলারি গুলা যেভাবে হোক শেষ করবে, যেটা আর্টস ফ্যাকাল্টির জন্য আর কি, ঠিক আছে? তাহলে আমরা বিজনেস ফ্যাকাল্টির জন্য একটা ভোকাবুলারি সাইট করছি, যেটা শুধু বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্টরা পড়বে। আর্টস ফ্যাকাল্টির জন্য আমরা একটা ভোকাবুলারি পার্ট করেছি, যেটা আর্টস ফ্যাকাল্টির স্টুডেন্টরা পড়বে উইথ অ্যান্সার বা কোশ্চেন সহ আর কি। কারণ আর্টস ফ্যাকাল্টিতে অত অনেক কঠিন ভোকাবুলারি থাকবে না। সো যেই টাইপের ভোকাবুলারি থাকবে আমরা সেটা এখানে দিয়ে রাখছি আর কি। এবার আসো আমরা এরপরে আরেকটু ভোকাবুলারি দিচ্ছি, সেটা একটু দেখো। তোমরা কাইন্ডলি অনুরোধ করে যারা আমাদের কোর্স গুলাতে এনরোল আছো তারা এইটা করতে পারো। আমরা দিয়ে রাখছি অনেক সুন্দর করে গুছায়া, ম্যাটেরিয়ালস ফোল্ডারে গিয়ে আমরা সবকিছু এক্সপ্লেন করে দিয়ে রাখছি, তোমরা যা যা পড়ে নেবা। কারণ আমি তো প্রতিদিন আরেকটা জিনিস, আর্টস ফ্যাকাল্টির জন্য কারেক্ট স্পেলিং, স্পেলিং থেকে 100% শিওর থাকবো একটা বা দুইটা থাকবে, একদম 100% শিওর, না আসলে আমার বইলো। স্পেলিং থেকে যেহেতু থাকবে, এখানে খুব সম্ভবত 100 বা 200টার মতো স্পেলিং দেওয়া আছে, খুবই মোস্ট ইম্পর্টেন্ট 200টা বা 200টার মতো স্পেলিং দেওয়া আছে। এই 200টা পড়ে গেলে নিশ্চিত থাকবে একটা কমন পাবা, শিওর, 100% শিওর। তার মানে এই 200টা তোমার জন্য ইম্পর্টেন্ট, এই 200টা তোমার জন্য ইম্পর্টেন্ট। এবার আসো, এবার আসো আমরা এই স্পেলিং এর পরে আমরা হচ্ছে খুব সম্ভবত অ্যানালজি রেখেছি 150টা অ্যানালজি। এটা বোথ আর্টস ফ্যাকাল্টি বিজনেস ফ্যাকাল্টি দুইটার জন্যই এই অ্যানালজি পার্টটা ইম্পর্টেন্ট। সো তোমরা এই ভোকাবুলারি পুরো বইটা যেমনি হোক শেষ করবে। আমরা আগে একবার তো তোমাদেরকে বললাম এই সিস্টেমটা আমরা কি করেছি। আমরা হচ্ছে যারা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি এবিএস এ পরীক্ষা দিবা, যারা এবিএস এ পরীক্ষা দিবা তাদের জন্য একটা পার্ট রেখেছি ভোকাবুলারি। যারা আর্টস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবা তাদের জন্য আমরা একটা পার্ট রেখেছি ভোকাবুলারি। আর অ্যানালজি এবং স্পেলিং মিস্টেক্স যেটা সবার জন্যই প্রয়োজন দিয়ে রাখছি আর কি। তাই তোমাদের প্রতি অনুরোধ তোমরা এই ভোকাবুলারিটা যেভাবে শেষ করো, আমি যেভাবে ভোকাবুলারিটা আজকে ফ্রি করে দেওয়ার চেষ্টা করবো আর কি। এবার আসো
যারা জেনারেল নলেজ নিয়ে খুব বেশি টেন্সড। ফ্রিজ হইলো কেন? ওকে, এবার আসলে যারা জেনারেল নলেজ নিয়ে খুব বেশি টেন্সড। আচ্ছা, ওকে, আচ্ছা, এটা একটু ফ্রিজ হয়েছে, 1 মিনিট আমরা একটু ওয়েট করি। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? ওকে, এটা আমাদের খুব সম্ভবত একটু ফ্রিজ হয়েছে। 1 মিনিট ওয়েট করো, আমরা একটু দেখি কি প্রবলেম হয়েছে। সরি, কোনো কারণ হয়তো বা ফ্রিজ হয়ে গেছে। খুব বেশি ফাস্ট মুভ করতেছিলাম, এই কারণে মেবি ফ্রিজ হয়েছে আর কি। সো আমরা 1 মিনিট একটু ওয়েট করি, কষ্ট করি, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তারপর আমরা ডিসকাশনে যাচ্ছি আর কি। আমি স্পেসিফিক টপিক বলবো, বলতেছি তো। ওই টপিক গুলা পড়লেই তুমি অনেক কমন পাবা। বাংলার জন্য বলে দিব, ইংলিশের জন্য বলবো, জেনারেল নলেজের জন্য বলবো, ম্যাথস এর জন্য বলবো, ওভারঅল আর্টস এবং বিজনেস ফ্যাকাল্টি বোথ সবার জন্য সিমিলার কেসেস। অর্থাৎ এটা পড়লে তোমার জন্য একটা ভোকাবুলারি মানে মানে ওই টপিক থেকে একটা প্রশ্ন আসবে, এরকম বিষয় আর কি। সেটা তুমি করো। ম্যাথসে আমি অনেক কমাই দিব, অনেক টপিক আছে, 12 থেকে 13টা টপিক দিব। এই 13টা টপিক এই মুহূর্তে খুব ভালো করে করবা, আশা করা যায় তুমি মানে চান্স পাওয়ার জন্য যে নাম্বারটা, সেই নাম্বারটা এখান থেকে ক্যারি অন করতে পারবা। ঠিক আছে, ওকে। আমাদের খুব সম্ভবত ওই আমরা ছিলাম, আমাদের ওয়েবসাইটটাতে ছিলাম, তাই না? ওইখানে ছিলাম, কোনো কারণে সেটা ফ্রিজ হয়েছিল, রাইট? ওকে, সো আমরা আবার ম্যাটেরিয়ালস ফোল্ডারে যাই। ম্যাটেরিয়ালস ফোল্ডারে চলে আসছি। সো এইখান থেকে আমরা এখন খুব সম্ভবত, আচ্ছা, এই যে যারা এফবিএস এর জেনারেল নলেজ নিয়ে একটু প্যারায় আসো, এইটার ওই ওই পার্টটুকু আমরা আলাদাভাবে আজকে আপলোড করব। শুধু এফবিএস এর জেনারেল নলেজ আমি ওইটা আমি অ্যাডমিন প্যানেলকে বলে আজকে ওই পার্টটুকু কনফার্ম থাকো ফ্রি করে রাখবো আর কি। তোমরা সবাই ওই পার্টটা ঢুকে এফবিএস এর ওই জেনারেল নলেজ পার্টটা পড়ে ফেলবা, যাদের ওইটা নিয়ে বেশি কনসার্ন আছে। নিশ্চিত থাকো ওইখান থেকে একটা ভালো পরিমাণ পাবা। আমি যদি এই বইটাতে একটু ওপেন করি, আচ্ছা, এখানে হিউজ নাম্বার পেজ আছে। সো যেহেতু হিউজ পেজ, আমাদের একটু প্রবাবলি টাইম নিবে, প্রায় 454 পেজ। ওকে, ওকে, আমরা খুব ফাস্ট মুভ করব না, যাতে যে ফ্রিজ না হয়ে যায় একদম, খুবই ফাস্ট। আচ্ছা, এইখানে আমরা যদি শেষের দিকে যাই, এইখানে আমরা খুব সম্ভবত শেষের দিকে যাব একটু পেজ। ওকে, ওকে, এই তো আমরা যদি যাই, তাহলে ধরো এইখানে যদি যাই, ধরো এই যে আমি 400 নাম্বারের পেজের কাছাকাছি যাই, যদি ধরো 405 পেজ নাম্বার আমরা দিচ্ছি, ও আসবে, একটু টাইম নেবে, বাট চলে আসবে খুব র্যাপিডলি। এই যে দেখো জেনারেল নলেজ গুলো দেওয়া আছে, দেখছো? টাইম ডিফারেন্স ইন বাংলাদেশ উইথ গ্রিনউইচ মিনস টাইম, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য এশিয়া। দেখছো, এইখানে প্রায় এই কোশ্চেন গুলো আমি আজকে খুব সম্ভবত আলাদা করে এই বইয়ের এই প্রশ্নগুলো, এখানে 1000টা বা 800 বা 900টার মতো প্রশ্ন আছে, এবং নিশ্চিত থাকো বিজনেস ফ্যাকাল্টিতে এইখান থেকে হিউজ পরিমাণ কমন পাবা নিশ্চিত। কারণ বিজনেস ফ্যাকাল্টিতে এই টাইপের প্রশ্নই থাকবে, এবং আর্টস ফ্যাকাল্টিতেও পাবা। আর্টস ফ্যাকাল্টিতেও পাবা। একটা চেঞ্জেস আছে, একটা চেঞ্জেস, সেটা কি, ধরো রিসেন্ট কিছু জিনিস অ্যাড হয়েছে, যেটা হয়তো বা একটু আগের ইনফরমেশন থাকতে পারে, তোমরা ওইটা রিচেক করে রিসেন্টটা জানিয়ে নিবা, ঠিক আছে? বাট ওই প্রশ্নই থাকবে, রিচেক করে রিসেন্টটা জানিয়ে নিবা, এইটুকুই হচ্ছে ডিফারেন্স থাকতে পারে। এছাড়া খুব বেশি ডিফারেন্স নাই। এই প্রশ্নগুলা নিশ্চিত থাকো তুমি পড়ে ফেলবা।
এই এবিএস এর জন্য এবং আর্টস ফ্যাকাল্টির জন্য এই প্রশ্নগুলো পড়ে ফেলবো। ম্যাটেরিয়ালস ফোল্ডারে আমরা যাই, আরেকটু যাই, আবার যদি আসি, দেখো এইখান থেকে আমরা তো কি কি পেলাম, ভোকাবুলারি, আর দেখো এই তিনটা কোশ্চেন ব্যাংক, সাধারণ জ্ঞানের কোশ্চেন ব্যাংক, ইংলিশ প্রশ্ন ব্যাংক, আর হচ্ছে বাংলা প্রশ্ন ব্যাংক। বিশ্বাস করো এই প্রশ্ন ব্যাংকটা যদি শেষ করো, বাংলা এবং ইংরেজির ইএফটিটা যোগ করা নাই, ইএফটি বলতেছে ইংলিশ ফার্স্ট পেপারে, বাংলাটা যোগ করা আছে বাট ইংরেজির ফার্স্ট পেপারের কোশ্চেন গুলা নাই। তোমরা চেষ্টা করবে ফার্স্ট পেপারের কোশ্চেন গুলা একটু পড়ে নিতে আর কি। বাট এই কোশ্চেন ব্যাংক থেকে নিশ্চিত থাকো হিউজ পরিমাণ প্রশ্ন কমন পড়বে। তো ওভারঅল আমি তোমাদেরকে একটু ম্যাটেরিয়ালস ফোল্ডারটা পরিচয় করাই দিলাম এবং তোমরা দেখলা যে এখান থেকে আরেকটা জিনিস আমি বলছিলাম যে ম্যাথস একদিনের জন্য হইলে যে 10টা লেকচার শিট আমার ছিল, ওই লেকচার শিটের প্রত্যেকটা প্রশ্ন যে সলভ করা আছে সেটা আমি একটু দেখাই দিচ্ছি। চলো আমরা এখান থেকে একটু বের হই, এখান থেকে বের হয়ে আমরা হচ্ছে আমাদের আরেকটা জায়গায় যাই, যেটা তোমরা একটু দেখে নিবা, একটু দেখে নিবা। সেটা হচ্ছে আমরা যদি যাই, ধরো ব্যাকে যাই, আমরা হচ্ছে ওয়েবসাইটটাতে যাই, এই যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটাতে আসছে, এইখানে আসলে তোমরা হচ্ছে এই যে এক্সাম স্কুল নামে একটা জায়গা আছে, এটাতে ক্লিক করো, ক্লিক করে এই যে এখানে ঢুকতে পারবা, এখানে ঢুকে ফ্রি এক্সাম গুলো দিয়ে ফেলো। তোমার যদি প্যাকেজ কেনা থাকে বা না থাকে, দেখো এই যে ওয়েবসাইটে দেখতেছো আজকে যেমন একটা এক্সাম চলতেছে মডেল টেস্ট 5, এই যে এখান থেকে তুমি সেটা দিতে পারবা। সো আমাদের ডেইলি এক্সামের একটা ছিল 1 মাসের, সেটা আজকে শেষ হয়ে গেছে আর কি, রুটিনস ডান, এবং রাইট নাও হচ্ছে যে এক্সামটা চলতেছে, দেখো এটাতে ক্লিক করো। এটাতে ক্লিক করলে ফ্রি এক্সাম যেটা আর কি, তুমি প্যাকেজ কেনো বা না কেনো, ফ্রি এক্সাম যেটা, আচ্ছা একটু লোড করতেছে মেবি না, হ্যাঁ, এটাতে ক্লিক করলে দেখবো যে ফ্রি এক্সাম আছে আর্কাইভ থেকে, ওইগুলা তুমি দিয়ে ফেলো আর কি। আমি একটু আবার ব্যাক করি, প্রবাবলি নেট স্লো হইতে পারে। ওকে, হোয়াইট লোডিং, আমরা যদি এখানে যাই, আচ্ছা এইটা খুব সম্ভবত আমাকে এটা লোড দেখাচ্ছে, কারণ আমাকে এখান থেকে লগ আউট করে আবার এটা ইউজার নাই আর কি, সো আমাকে আবার লগ ইন করা লাগবে আর কি, তাহলে ঠিক হয়ে যাবে। এই তো আমরা একটু লগ ইন করি, ওকে রাইট নাও ঠিক আছে, এইবার ক্লোজ করি, এবার দেখি আমারটাতেই আসে কিনা, হ্যাঁ এবার আমারটাতেই আসি। আই হ্যাভ 3 প্যাকেজেস, এই যে রাইট নাও এক্সাম গুলো সবগুলো ঠিকঠাক ভাবে আসছে, ওইটা আসে নাই, জাস্ট কারণ হচ্ছে আমি এই যে চলে আসছে দেখছো। এইবার হচ্ছে আমি যে এটাতে যাই, ভিউপিটাতে যাই, ধরো F3+S এ যাব, এইখানে ধরো যদি ধরো এই যে মডেল টেস্টে যাচ্ছি, হ্যাঁ এইখানে দেখো এই যে যে আর্কাইভে যদি যাই, দেখো ফ্রি এক্সাম যেগুলো আছে, দেখো এই যে এখানে দেওয়া আছে যে ফ্রি এক্সাম, এক্সাম ফ্রি ফ্রি ফ্রি, যেটা পেইড এর পাশে পেইড লেখা আছে আর কি, ওই এক্সাম গুলো পেইড, এই ফ্রি এক্সাম গুলো তুমি দিয়ে ফেলো আর কি। ধরো এই যে ডেইলি কুইজে ফ্রি এক্সামে যদি এক্সাম ক্লিক করো আর্কাইভ থেকে, তাহলে দেখো এই যে এক্সাম শুরু হয়ে গেছে, এটা লাইভ না, এটা লাইভ এক্সাম না, লাইভ হচ্ছে যেই দিনেরটা সেই দিনই এক্সাম হবে, এই এক্সামটা আগে হয়ে গেছে আর কি, আগে হয়ে গেছে। এইখানে ক্লিক করে তুমি হচ্ছে অন্য কোনো সাবজেক্ট থাকলে সেটাও পাবা। ধরো এই যে আমি অ্যান্সার ট্যান্সার দিয়ে ফেললাম আর কি, দিয়ে টিয়ে তো হচ্ছে এই হচ্ছে কাহিনী করলাম, এবার হচ্ছে আমি সাবমিট করে দিলাম, ঠিক আছে, যে ওকে দিলাম, সাবমিট হয়ে গেছে। এটা হচ্ছে আমার সাথে সাথে আমার এটার একটা রেজাল্ট চলে আসবে, আচ্ছা এই যে রেজাল্ট চলে আসছে, যে আমি এখানে কয়টা পারছি, কয়টা ভুল করছি, কাট পার কি টি, এগুলো সব চলে আসছে আর কি, ঠিক আছে। এবার তুমি ফ্রি এক্সাম গুলা মোটামুটি দিয়ে ফেলো আর কি, এবং সাথে এখন তুমি যদি অ্যান্সার দেখতে চাও, এই যে তুমি যে এক্সামটা দিছো, ধরো এই এক্সামটা দিছো, ওইটার যদি তুমি দেখতে চাও, মানে উইথ অ্যান্সার দেখতে চাও এক্সপ্লেনেশন সহ, এই যে যাবা, এই যে এক্সপ্লেনেশন সহ অ্যান্সারটা দেওয়া আছে, যে এক্সপ্লেনেশন আছে, এই যে এক্সপ্লেনেশন সহ অ্যান্সার গুলো নিচে দেওয়া আছে, তুমি সেখান থেকে এগুলো করে নিতে পারবা, যে এক্সাম কোশ্চেন গুলো হচ্ছে। তোমরা চাইলে এগুলো একটু করতে পারো, লাস্ট 10 দিন আর আর সময় নাই তো, এখন যা যেখানে যা পাইতেছো ওইটাই পড়ো, পড়ে মোটামুটি শেষ করো আর কি, জাস্ট করো আর কি। এগুলো একটু দেখাই দিলাম যাতে তুমি খুব সহজেই করতে পারো, মানে কি বলে একটু নিজে ট্রাই করতে পারো আর কি। আসো এবার আমি হচ্ছে তোমাদেরকে ওই যে আমি বলছিলাম না তোমাদের জন্য হচ্ছে কি বলে সরি, তোমাদের জন্য হচ্ছে কি বলে আমাদের যেই ম্যাথস এর যেই প্লেলিস্টটা আমি বানায় রাখছি, তুমি কি করবা, কষ্ট করে সুভাষিরু ইউটিউব চ্যানেলটাতে যাবা,
ইউটিউব চ্যানেলটাতে যাবা। ওকে, ওইখানে গেলে আমি দেখাই দিচ্ছি। এই যে ইউটিউবে যাও, গেছো? হ্যাঁ, এইখানে যাওয়ার পরে তুমি হচ্ছে এই সুভাষিডু যে ইউটিউব চ্যানেলটা আছে ওইটাতে একটু সার্চ দাও। হ্যাঁ, এই যে চলে আসছে, এটাতে যাও। এইটাতে গেলে তুমি হচ্ছে একটা জিনিস পাবা, সেটা কি, যে প্লে লিস্টে যাও। প্লে লিস্টে যদি যাও তাহলে তুমি দেখো, এই আরো নিচের দিকে যাইতে হবে, যাইতে থাকো যাইতে থাকো। এই যে দেখো, এই যে কই গেল, এই যে ম্যাথমেটিক্স এর উপরে দেখছো, ম্যাথমেটিক্স এর উপরে একটা বিশাল প্লে লিস্ট আছে। এই যে দেখো, ওই যে আমি লেকচার শিট, 10টা লেকচার শিট, ওই 10টা লেকচার শিটে যে প্রশ্নগুলো আছে সবগুলা প্রশ্ন এখানে সমাধান করা আছে। সবগুলা দেখো, এখানে প্রত্যেকটা প্রশ্ন সমাধান করা আছে। তুমি কষ্ট করে যাইয়া একবার এই পুরো প্লে লিস্টটা শেষ করে ফেলো, যদি ম্যাথস আগে ওইভাবে না করো বা সেই লেভেলে করো নাই, বাট রাইট নাও তুমি ধরো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে এই মুহূর্তে পরীক্ষা দিতে চাইতেছো, দিস উইল বি দ্য বেস্ট ফর ইউ, বিকজ রাইট নাও তোমার একটা মানে আইডিয়া আছে, সেন্স আছে, আগে ম্যাথটা করছো, রাইট নাও তুমি অনেক প্র্যাকটিস করে আসো নাই, বাট এইটা যদি তুমি এখন সলভ করে যাও তোমার মধ্যে একটা চলে আসবে। বললাম না, চান্স পাওয়ার জন্য কিন্তু 40 দরকার নাই, 20 থেকে 21টা ম্যাথ সলভ করা লাগবে। তো এই 21টা ম্যাথ পারার জন্য এই পুরো প্লে লিস্টটা এনাফ। মানে তুমি কষ্ট করে এলে এই পুরো প্লে লিস্টটা একবার শেষ করে ফেলো ম্যাথস এর জন্য। এবং ইংরেজির জন্য একটা প্লে লিস্ট আছে, তুমি সেখান থেকে একটা নিশ্চিত থাকো কমন পাবা, নিশ্চিত। আমরা যদি যাই, কোথায় কোথায় ওয়ান মার্ক, আচ্ছা জিওমেট্রি পার্টটাও এখান থেকে দেখে নিও। ওইখান থেকে এই যে জিওমেট্রি পার্টটা ফুল পেয়ে যাবা, এখানে পুরো সুন্দর করে দেখতে পাবা। ওয়ান মার্ক ইংরেজি, এই যে ইংলিশ শর্টকাট, এই শর্টকাটটা আর্টস ফ্যাকাল্টির জন্য। এইখান থেকে প্রত্যেকটা শর্টকাট থেকে নিশ্চিত থাকে একটা নাম্বার, মানে প্রত্যেকটা থেকে এক নাম্বার কমন থাকার মতো আর কি। অর্থাৎ এখানে আমি 22টা শর্টকাট নিয়ম দেখাইছি, মিনিমাম 7 থেকে 8টা প্রশ্ন এই 22টা নিয়ম থেকে পাবা। এই 22টা নিয়ম থেকে 6 থেকে 7টা প্রশ্ন পাবাই। তো আমি রাইট নাও ইউ হ্যাভ আ গুড অপরচুনিটি অর গোল্ডেন অপরচুনিটি টু ওয়াচ দিস ভিডিও এন্ড গেট আ 6 or 7 মার্কস। সো আমি তোমাকে বোঝাইতে পারছি। সো হোয়াট, তোমার আসলে এই মুহূর্তে রাইট নাও কি কি করা উচিত, এই দুইটা প্লেলিস্ট নিশ্চিত শেষ করবা, শেষ করে যাবা। অন্য কোনো বিষয় মাথায় টাথায় রাখা যাবে না, আমি যেটা বলছি সেটা শেষ করবা, ঠিক আছে? তা আমি তোমাদেরকে একটা প্রপার প্রস্তুতির একটা সুন্দর ওয়ে দেখাইলাম। এবার চলো আমরা ফিরে যাই হচ্ছে, আমরা আমাদের জায়গায় ফিরে যাই আর কি। এইখানে চলে আসি, যে জায়গাটাতে আমাদের এখন ফিরতে হবে, যেটা নিয়ে তোমাদের সাথে কথা বলতেছিলাম। কোথায় গেল, সেটা কি চলে গেছে? আচ্ছা, এই তো, হোয়াটস গোইং অন। ওকে, আমরা হচ্ছে তোমার আচ্ছা, আমরা আবার যাই, ওইখান থেকে খুব সম্ভবত কোনো কারণে হারাই গেছে। ওকে, আমরা একবার অফ অন করছিলাম তো, সো দ্যাটস ওয়াই এই ঘটনাটা ঘটছে। তো চলো আমরা এবার একে একে আলোচনা করি যে আমরা আসলে কি কি টপিক এই মুহূর্তে রাইট নাও পড়তে হবে। রাইট নাও হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় কি? ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তুমি এই মুহূর্তে নতুন কোনো কিছু আর পড়বা না। বাই দ্য ওয়ে, এই লাইভটা একটু শেয়ার করতে পারো তোমরা, হ্যাঁ? লাইভটা একটু শেয়ার করো, লাইভটা একটু শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলরাও এটা একটু দেখতে পারে, হ্যাঁ? সো এই মুহূর্তে নতুন কিছু পড়া যাবে না। লাস্ট 10 ডেজ, এই 10 দিনে তুমি নতুন কিছু পড়বা না। কেন? তোমার প্রশ্ন আসতে পারে, কেন ভাইয়া এই কথা বলতেছেন? আগে যা পড়ছো তাই, নতুন কিছু পড়া যাবে না। কেন বলতেছি একটু ভালো করে আমি একটা ক্যালকুলেশন দেখাই। ক্যালকুলেশনটা যদি তোমার কাছে ভালো লাগে এবং তুমি যদি বুঝো যে আচ্ছা ঠিকই তো, তাহলে তুমি বুঝে যাও আসলে এই মুহূর্তে নতুন কিছু পড়াটা ঠিক হবে না। কেন? ধরো এপিএসসি 75 মার্ক অথবা আর্টস ফ্যাকাল্টিতে 100 মার্ক, তাহলে আমি তোমাকে বলতেছি এইটাতে চান্স পাওয়ার জন্য 65 প্লাস নিশ্চিত থাকো, অথবা 60 পাইলেও তুমি হচ্ছে ফাইনালি অ্যাডমিট হইতে পারবা আর কি।
মানে ধরো ওয়েটিং লিস্ট থেকেও যাবা আর কি, যদি প্রথম লিস্টে না আসে পরের লিস্টে আসবে এরকম। ধরো 45 প্লাস হচ্ছে তোমার জন্য নিশ্চিত, পাইলেই তুমি মোটামুটি চান্স পাইতেছো, বা এই নাম্বারটা পাইলে তুমি ফাইনালি ভর্তি হতে পারবাই, নিশ্চিত থাকো। তো একবার চিন্তা করো, 45 প্লাস নাম্বার এখানে লাগতেছে, এখানে 65 বা 60 নাম্বার, আমি 65 বাদ দিতেছি, 60 নাম্বার লাগতেছে। তোমার লাগবে এইটা, তাই না? তোমার কিন্তু লাগবে না 100 বা 75, এই মার্কসটা কিন্তু দরকার নাই। যে 100 বা 75 চিন্তা করে পরীক্ষা দিতে যাচ্ছে, 90% কেসে ধরে রাখো, বা 90 না 99% কেসে ধরে রাখো, তার চান্স হচ্ছে না আর কি। আমাকে একটা মিনিমাম নাম্বারটাকে ক্যারি করে ওইটাকে একদম ফিক্সড করে, পরে যদি আমি বেশি পারি এক্সট্রা, সেটা আলহামদুলিল্লাহ, আসো আমার কাছে এক্সট্রা আসতেছে, ঠিক আছে। যেটা আমার দরকার নেসেসারি সেটাই যদি আমি না পারি, এক্সট্রাটা দিয়ে আমি করবো নাকি? এক্সট্রা তো আমার হবে না। তাহলে এই মুহূর্তে ধরো তোমার প্রস্তুতি আছে 70%। আমি যদি একটু তোমাকে ভালো করে বুঝাই, এই মুহূর্তে ধরো তোমার প্রস্তুতি আছে 70%, ঠিক আছে? অর্থাৎ তুমি 70% প্রস্তুতি নিছো। তুমি একবার ভালো করে ভাবো তো, এই 100%-এর মধ্যে 70% যদি তোমার প্রস্তুতি থাকে, এবং এই 70%-এ যদি তুমি 100% অ্যান্সার করে আসতে পারো, তাহলে তুমি 100-তে পাইতেছো 70। 100-তে কত পাইতেছো? 70। তাহলে তোমার চান্স কে ঠেকাবে? ধরো এই মুহূর্তে তোমার প্রিপারেশন আছে 60%, এই 60%-এ যদি তুমি 100% অ্যান্সার করে আসতে পারো, তাহলে তুমি পাচ্ছ 60। তাহলে তোমার প্রস্তুতি কে ঠেকাবে? বলো, কে ঠেকাবে? কেউ কিন্তু ঠেকাতে পারবে না। তাহলে বেসিক্যালি তোমার যেই পরিমাণ মার্কসটা দরকার, সেইটা কিন্তু তোমার এই মুহূর্তে আছে। এখন তুমি যদি এই 60টাকে 100%-এ কনভার্ট না করে, এই 60% যে প্রস্তুতি, সেইটার 100% প্রস্তুতি কনভার্ট না করে তুমি যদি এইটাকে 60% রেখে দাও, আর আর বাকি যেগুলা পড়ো নাই সেগুলাতে ফোকাস করো, তাহলে এইটার 60%-এ কত? 36 হয়ে যাবে। কত হয়ে গেল? 60-এ পাবা 36। যদি এটা 60%-ই রেখে দাও, 60-এ পাচ্ছ 36। আর এইখানে আরো ধরো 40, এই 40-এ তোমার প্রস্তুতি হজরলব, এবং এই 40-এ ধরো তুমি তোমার প্রস্তুতি দিছে 20%। কত কত হইলো তাইলে? 8। তাইলে তোমার ওভারঅল চান্স হচ্ছে 36 আর 8 কত? 42 না 44 হচ্ছে। তাহলে নাম্বার কই চলে যাইতেছে? কোথায় চলে যাইতেছে? 60 নাম্বার চলে যেতেছে 44 নাম্বারে। চান্স হবে? হবে না। তাহলে কি করতে হবে? যেটা করতে হবে, এই 60 নাম্বারটাকে, অর্থাৎ এই মুহূর্তে যতটুকু পড়ছো এটাকে আরো রিভিশন দাও, আরো ভালো করে পড়ো। অর্থাৎ এর মধ্যে থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, অর্থাৎ এই 60%-এর মধ্যে থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে কিন্তু আমার কেউ ঠেকাইতে পারবে না। ওইটা আমি 100% অ্যান্সার করতেই পারবো। দুনিয়ার বুকে কেউ আমার পাশে, আমার কাছে বলতে পারবে না তুই এটা পারবি না, কারণ আমি এই 60% কিন্তু 100% প্রস্তুতি নিয়ে গেছি। অর্থাৎ আমার পুরো প্রিপারেশনের 60%, কিন্তু ওই 60% আমার প্রস্তুতি পর্ব 100%। এই জন্য তোমাদের বলতেছি, এই মুহূর্তে নতুন কোনো টপিক অ্যাড করে আসলে মাথায় ঢুকে লাভ নেই। যা পড়ছো এই পর্যন্ত সেইগুলাকে একদম ঝাঁঝরা করে ফেলো, ওইগুলাকে বারবার রিভিশন দাও, বারবার রিভিশন দাও, ওগুলাকে বারবার রিভিশন দাও। অর্থাৎ তোমার যা পড়া হয়েছে সেইটাই বারবার রিভিশন দিয়ে শেষ করো, বারবার রিভিশন দিয়ে শেষ করো। অর্থাৎ ওইটা নিয়ে যেন কেউ তোমাকে প্রশ্ন না করতে পারে, যেইটা তুমি পড়ে আসছো ওইখান থেকে কেউ তোমাকে হারাইতে পারবে না। ওইখান থেকে প্রশ্ন আসা মানে ওটা তুমি বাঘ, ওইখানে তুমি পারবাই। কিন্তু যেটা তুমি পইরা এসে যদি না পারো, তাহলে বুঝো এর চেয়ে লজ্জার কি হইতে পারে। অর্থাৎ তুমি পইরা গেছো বাংলা, ঢাকাকে সর্বশেষ মানে প্রথম রাজধানী করা হয় 1610 সালে, কিন্তু পরীক্ষার হলে যাইয়া কোশ্চেন আসে 1610, 1620, 1617, বা এরকম 1610 সালের একটা ডেট দিয়ে দিলে, এত এপ্রিল বা কিছু একটা। তুমি পরীক্ষায় পড়ে গেছো যে 1610 তুমি জানো, কিন্তু কত এপ্রিল বা কত মেতে এটা দেওয়া হয়েছে ডেটটা, সেটা তুমি জানো না। তার মানে দেখো, তোমার প্রস্তুতি নেওয়ার সময় তুমি কিন্তু ইনফরমেশনটা জানো, এইটাই কিন্তু পরীক্ষায় আসছে, অন্য কিছু তুমি আসে না, খালি একটু বাড়াই দিছে যে 1610 সালের এত তারিখে ঢাকাকে রাজধানী করা হয়েছে। জাস্ট ওই তারিখটা না জানার কারণে 4টা প্রশ্নের একটা প্রশ্ন তুমি পারলা না। তার মানে বিষয়টা হচ্ছে, এই টপিকটা কিন্তু তুমি পড়ছো, কিন্তু 100% পড়ো নাই। অর্থাৎ এই টপিকটা তুমি পড়ছো, 60% পড়ে গেছো, কিন্তু টিচার কি করছে বা প্রশ্নকর্তা কি করছে, তোমার পড়া প্রশ্নই প্রশ্ন করছে, কিন্তু তুমি পারতেছো না, কারণ তুমি 100% শেষ করো নাই। এই জন্যই বলতেছি, যেইটুকু পড়ছো, যেইটুকু শেষ করছো,
ওইটাকে একদম বেস্ট ভাবে শেষ করো, ওইখানে যেন কেউ আইসা না বলতে পারে যে ওইটা তুমি পারো না, ওই জায়গায় তুমি পারছো, ওইটাতে তুমি বাঘ, ওইখানে তুমি বাঘ। ঠিক আছে, ওকে। এবার আসলে টপিকে চলে আসি। আমরা তোমার হচ্ছে ইংলিশ দিয়ে শুরু করি, ইংরেজি দিয়ে শুরু করি, সরি, ইংলিশ দিয়ে শুরু করি। খুবই স্পেসিফিক কিছু টপিকের কথা বলবো, বিশেষ করে এবিএস এর, এবিএস এর ক্ষেত্রে এবং আর্টস ফ্যাকাল্টির ক্ষেত্রে। এই তোমরা ইটা কি বলে, ইটা একটু শেয়ার করো, তাহলে আরো একটু বেটার হবে। তোমরা কি কোনো প্রশ্ন টশ্ন করছো কিনা দেখি। তোমরা তো মেবি করো না, করলেও দেখি একটু দুই একটা অ্যান্সার ট্যান্সার দিয়ে দিই, যাতে তোমরা মন না খারাপ করো। তোমাদের অনেকের প্রশ্ন যে আমি অ্যান্সার দেই না। ওকে ভাইয়া, এফ ট্রিপল এসে কি জিকে পুরা জুবাইর জিকে এখন শেষ করা দরকার নাই, স্পেসিফিক টপিক গুলা পড়তে হবে। আমি খুব সম্ভবত কোন একটা ভিডিওতে স্পেসিফিক টপিক মেনশন করে দিছি, ওই টপিক গুলা শেষ করো। বাট যাই পড়ছো, আবারও বলতেছি, যাই পড়ছো রিভিশন কয়েকবার লাগবে, মানে একবার দুইবার না, অনেকবার রিভিশন লাগবে। রিভিশন না থাকলে, ওই যে বললাম তো, ওই যে একটা আসছে যে কিছুদিন আগে, তুমি যে পলাশী যুদ্ধ কবে হয়, 1757 সালে, আমরা সবাই জানি, কিন্তু কত তারিখে হয় এইটা নিয়ে কিন্তু কেউই জানি না, এইটা আমরা কেউ শিখা যায়নি। তার মানে ব্যাপারটা হচ্ছে, যে জিনিসটা সবাই জানে তারিখটা কেউ ভালো করে শিখা যায় না, তার মানে তুমি এটা পড়ছো 100% করো নাই, এই কারণে এটা পারতেছো না। তার মানে যা পড়ছো তা 100% শেষ করো, 100% তা শেষ করে যাও। ঠিক আছে। এফ ট্রিপল এস নিয়ে হ্যাঁ বলবো ভাইয়া। আচ্ছা ভাইয়া, এফ ট্রিপল এস ইউনিটের জন্য বিউপি বুস্টার জিকে সাজেশন পার্ট, জুবাইর জিকে এর ইম্পর্টেন্ট পার্ট পড়লে হবে না, ইম্পর্টেন্ট পার্ট পড়লে হবে। যা পড়ছো সেটা বারবার পড়ে যাও, লাস্ট 10 দিনে নতুন করে কিছু পড়ার নাই, যা পড়ছো তাই। আমি কিছু টপিক বলে দিব, সেগুলো একটু গান দিয়া পড়ো আর কি। থ্যাংক ইউ রাফসান, তুমি অনেকদিন পরে কমেন্ট করছো, থ্যাংক ইউ। ওকে ওকে, সো আমরা তাহলে ব্যাক যাই আর কি, আমরা হচ্ছে তোমার কি বলে টপিকে চলে যাই। হ্যাঁ, তোমাদের সাথে যেটা নিয়ে ডিসকাস করতেছিলাম আর কি। ওকে, ইংরেজিতে বিশেষ করে যারা এফবিএস এ পরীক্ষা দিবা, তাদের কাছে মা হচ্ছে ভোকাবুলারি, অর্থাৎ ভোকাবুলারি না পারলে ওই ইংরেজি পরীক্ষা হবে না আর কি, অর্থাৎ ভালো হবে না, সোজা হিসাব ভালো হবে না। 25 নাম্বারের মধ্যে শুধু ভোকাবুলারি দিয়ে তুমি পাস করবা, ভোকাবুলারি 15 থেকে 16টা থাকবে, ইভেন 17টাও থাকতে পারে। তার 25 নাম্বারের মধ্যে 17টা ভোকাবুলারি, একটা প্রশ্নের সিংহভাগ মানে 70% আপ অথবা 80% আপ ভোকাবুলারি। সো এফবিএস এর গ্রামার নিয়ে আমি খুব বেশি কথা এই কারণে বলতেছি না, কারণ ভোকাবুলারি না ভালো পারলে বিজনেস ফ্যাকাল্টিতে ইংরেজি ভালো করা সম্ভব না, ইটস কোয়াইট ইম্পসিবল। তাই আমাদের যে ভোকাবুলারি এটা আছে, ওইখান থেকে প্রশ্ন শেষ করতে পারো, অথবা ওয়ার্ড স্মার্ট একটা পার্ট 1, 7-6টা প্রশ্ন আছে, শেষ করো, শেষ, আর কিছু লাগবে না। অ্যানালজি আমরা হয়তো বা 150টার মতো দিছি, ওইটা করতে পারো, অথবা অথবা যে কোনো জায়গা থেকে 150টার মতো অ্যানালজি করো। আমি আজকে বা কালকের মধ্যে একটা সাজেশন আমাদের ম্যাটেরিয়ালস ফোল্ডারে অ্যাড করে দিব, ঠিক আছে, ফ্রি, সবাই ওইটা দেখে পড়তে পারবা। সাজেশন শিটটা আমি অ্যাড করে দিব ম্যাটেরিয়ালস ফোল্ডারে, ওটা ফ্রি থাকবে। তাহলে আমি কি বলছি, বিজনেস ফ্যাকাল্টির জন্য ভোকাবুলারি ছাড়া চান্স পাওয়া সম্ভব না, মানে ম্যাথসে ইংরেজিতে পাসই হবে না, সোজা হিসাব ফেল। তো ভোকাবুলারিতে ভালো করলে তুমি ওভারঅল ইংরেজিতে ভালো করবা, একদম ভালো করবা। গ্রামার থাকবে 4টা থেকে 5টা, আর হচ্ছে একটা প্যাসেজ থাকবে 5 নাম্বার। তো প্যাসেজের জন্য তোমরা 2টা কাজ করতে পারো, আমাদের বইতে বেশ কিছু প্যাসেজ আছে, অথবা ক্লিফ স্টোফেলের শেষে 1টা বা 2টা প্যাসেজ প্র্যাকটিস করে যাবে, আর কিছু না। ক্লিফ স্টোফেলের শেষের দিকে দেখবা যে বেশ কিছু প্যাসেজ আছে, ওই স্টাডি প্যাসেজ গুলো থাকে। সো ওই প্যাসেজ গুলা 1টা বা 2টা বা 3টা জাস্ট 1 দিন 2 দিন প্র্যাকটিস করবা, এনাফ, আর কিছু লাগবে না। এবার আসো গ্রামার পার্টের জন্য আমি বলবো যে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমরা যেটা করতে পারো এই মুহূর্তে, টপিক বেস কি বলবো, গ্রামার পার্টে তোমার থাকবেই হচ্ছে এরো ডিটেকশন, 3টা বা 4টা বা 5টার মতো এরো ডিটেকশন থাকবে, কারণ এরো ডিটেকশনটা সব টপিককে বেসড করে হয়, ঠিক আছে, সব টপিককে বেসড করে হয়। তারপরও আমি বেশ কিছু টপিক তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা একটু দেখা যায়। হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে মডিফায়ার, পরীক্ষায় কেন যেন থাকবে। 2 নাম্বার হচ্ছে সরি 2 নাম্বার হচ্ছে প্যারালেলিজম, বানানটা কি হবে, PARALL, আচ্ছা এইটা বানান আমার ভুল হইতে পারে, তাই লিখলাম না, ঠিক আছে, ভুল হইতে পারে। প্যারালেলিজম
LISM। আচ্ছা, এটা বানা স্পেলিং ভুল হইতে পারে তাই আমি লিখলাম না, সরি, আই এম সরি। 3 নাম্বার হচ্ছে মডিফায়ার প্যারালিজম, রিডান্ডেন্সি, আর হচ্ছে তোমার ওইটাকে কি বলে, এইখান থেকে আরেকটা টপিক নিতে পারো, সেটা এই তিনটার মধ্যে প্যারালিজম থেকে 100% শিওর থাকবে, একদম নিশ্চিত থাকবেই। আর হচ্ছে মডিফায়ার থাকবেই, মানে এখান থেকে না আসার প্রশ্নই আসে না। এই দুইটার মধ্যে দেখবা যে দুইটা এরর ডিটেকশন চলে আসছে। আর রিডান্ডেন্সি মাঝে মাঝে থাকে বা থাকে না। আর এইখান থেকে তুমি যেটা করতে পারো, নাউন, 2 নাম্বার হচ্ছে প্রোনাউন, আর 3 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ। এই তিনটা, সরি অ্যাডজেক্টিভ না, ভার্ব। তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ বা ভার্ব, এই চারটাই রাখো, ঠিক আছে? অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডজেক্টিভ আর হচ্ছে ভার্ব। ভার্বের কোন টপিকটা থেকে থাকবে জানো? ভার্বের হচ্ছে পজিটিভ ভার্ব, মাইন্ডেড পজিটিভ ভার্ব থেকে থাকতে পারে বা থাকার পসিবিলিটি অনেক বেশি। তাই আমি দেখো তো খুব বেশি বলছি, 4টা টপিক বলছি, মডিফায়ার, প্যারালিজম, রিডান্ডেন্সি, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, নাউন, ভার্ব। এবং ভার্বকে স্পেসিফিক করে দিলাম পজিটিভ ভার্ব, অর্থাৎ পজিটিভ ভার্ব রিলেটেড একটা প্রশ্ন থাকতে পারে। গ্রামারের এই 4টা টপিক, যদিও হিউজ আছে গ্রামার, তোমরা যদি আরেকটু সময় থাকে, কেউ পারলে ক্লিপস্টোফেলটা একবার রিডিং দিয়ে যাইও আর কি। ক্লিপস্টোফেলটা একবার বা 2বার রিডিং দিয়ে যাইও যদি তোমার কাছে টাইম থাকে। আর না থাকলে এই যে 4টা টপিক বললাম, এই 4টা টপিক একটু দেখে যাইও। তাহলে যেটা হইতে পারে যে তোমার অ্যাকচুয়ালি কি বলে, যে 4-5টা থাকবে, কি বলে, এরর ডিটেকশন থাকবে, এর মধ্যে থেকে তুমি পেয়ে যাবে আর কি। আর প্র্যাকটিসের জন্য আমাদের বইতে হিউজ এরর ডিটেকশন আছে, চাইলে ওখান থেকে করতে পারো, বাইরে যে কোনো জায়গা থেকে করতে পারো, ওয়েবসাইট থেকেও করতে পারো, ঠিক আছে? সো এইটা আমি তোমাদেরকে বললাম আর কি। সো এফবিএস এর ইংরেজি তো বললাম, এবার আর্টস ফ্যাকাল্টি বা F-SSS এর ইংরেজি কি করবা? আসো, F-SSS এ কিন্তু বিশ্বাস করো, ইএফটি বা ইংলিশ ফার্স্ট পেপার থেকে একটা ভালো লেভেলের প্রশ্ন থাকবে, ভোকাবুলারি থেকেও থাকবে এবং গ্রামার থেকেও থাকবে, অনেক মিক্স থাকবে, কিন্তু সবই সোজা থাকবে, ঠিক আছে? সবই সোজা থাকবে। আমি কি কি বলছি? গ্রামার, ভোকাবুলারি এবং ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপার কোন জায়গা থেকে থাকবে? বিশেষত মানে লিটারেচার, সাহিত্য থেকে থাকবে। তোমাদের বইতে ইউনিট টোটাল হয়তো বা 12টার মতো আছে। এই 12টা ইউনিটে তোমার হচ্ছে যেই লেখকগুলার নাম আছে, ধরো শেক্সপিয়ারের নাম থাকতে পারে, জনাথন সুইফটের নাম থাকতে পারে, তারপর হচ্ছে তোমার ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম ওর্ডসওয়ার্থ, ঠিক আছে? আবার রিসেন্টের লর্ড বাইরন, এদের অনেকের নাম থাকতে পারে। দে আর দ্য ইম্পর্টেন্ট, তাদের সাহিত্য কর্ম থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এবং অনেকগুলা আছে, যেমন ধরো ওইটাকে আমরা কি বলি, যেমন ব্যালাড, মনোলগ, তারপর হচ্ছে এই যে এপিক, ঠিক আছে? তা এই যে জিনিসগুলা শর্ট টার্ম, লিটারেচার রিলেটেড শর্ট টার্ম যেগুলা থাকে, আমি টপিক গুলা বুঝছো, লিটারেচার থেকে, এবং ওই যে শর্ট টার্ম থাকবে, শর্ট টার্ম থেকে প্রশ্ন নিশ্চিত থাকবে, এবং লিটারেচার থেকে 2-3 নাম্বার থাকবেই, অর্থাৎ সাহিত্য কর্ম নিয়ে। তো ওই পার্টটা কিন্তু বাদ দেওয়া যাবে না। তুমি যদি দেখো 40 নাম্বারের মধ্যে এই লিটারেচার এবং শর্ট টার্ম গুলা থেকে তুমি মিনিমাম 4-5টা প্রশ্ন পাবা, তার মানে 5টা প্রশ্ন এখান থেকে তুমি পাচ্ছ। সো দিস ইজ ইম্পর্টেন্ট। এবং ফার্স্ট পেপারের বইটা, ইউনিট যে 12টা আছে, 1 থেকে 12, এই 12টা ইউনিট যতগুলা লেসন আছে, সবগুলা লেসন 1-2বার রিডিং দিতেই হবে, কারণ ওইখান থেকে কিছু প্রশ্ন থাকবে, ওইটার ভিতর থেকে কিছু প্রশ্ন থাকবে। তুমি যদি সেই কাজটা না করে যাও, শুধু গ্রামার এবং ভোকাবুলারি ফোকাস করো, তাহলে এই জায়গার একটা বিশাল নাম্বার তুমি মিস করে যাবা। আই রিপিট, তুমি মিস করে যাবা। তার মানে এই পার্টটা বাদ দেওয়া যাবে না। তার মানে ইউনিট 1 থেকে 12 এর লেসন গুলা মিনিমাম 1 থেকে 2বার রিডিং দিবা, বেশি যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওইগুলা, মানে যেগুলো তুমি স্কুল, মানে যেগুলো কলেজ লাইফে বারবার আসছে, ওইগুলা একটু বারবার পড়বা, সাথে শর্ট টার্ম গুলা, লিটারেচার গুলা, এবং তুমি বিভিন্ন ধরনের কোটেশন, শর্ট টার্ম রিলেটেড বিভিন্ন ধরনের কোটেশন থাকে,
সেই কোটেশন থেকেও আসতে পারে। যেমন জন ডানের একটা কোটেশন আছে, লেট মি লাভ, ঠিক আছে, আহ, আমাকে ভালোবাসতে দাও আর কি। এই কোটেশনটা ইউজ করছিল কে? এই কোটেশনটা রবীন্দ্রনাথ তার শেষের কবিতা ইউজ করছিল, ঠিক আছে, ফর গড সেক লেট মি লাভ, ঠিক আছে। এইটা সো এই ধরনের কোটেশন তোমার কিন্তু থাকতে পারে। শেক্সপিয়ারের বেশ কিছু কোটেশন আছে, মেঘবাত থেকে, তারপর হচ্ছে তোমার ওই যে ভিকি ভিকি ভিনি ভিকি ডিকি কি একটা কোটেশন আছে, যে এলাম আসলাম জয় করলাম, যেটা হচ্ছে জুলিয়াস সিজার, যেই ওনার যে জুলিয়াস সিজার যেটা লেখা হয়েছিল, এটা তো 153টার মতো নাটক শেক্সপিয়ার লেখা গেছে, এই যে শেক্সপিয়ার রিলেটেড। সো এই ধরনের কোটেশন ইম্পর্টেন্ট। তো তোমার এই যে টপিক গুলা বলতেছি, আমি হয়তো স্পেসিফিক ওইগুলা বলতেছি না, বাট টপিক বলে দিচ্ছি যেটা তুমি ছেড়ে যাবা, যেটা তোমার পড়তে হবে। এবার আসো, ইএফটি নিয়ে আমি মোটামুটি বলছি, যা পড়তে হবে তা পড়ে ফেলবা, বাদ দিয়া ইএফটি বাদ দিয়া যে গেলে কিন্তু ঝামেলায় পড়বা। আসো হচ্ছে তোমার আহ ওইটাকে কি বলে, সরি, আসো হচ্ছে তোমার ভোকাবুলারি। ভোকাবুলারি আমাদের যে বইটা আছে, আমরা যে 1000টা ভোকাবুলারি দিয়েছি এনাফ, ওইটা একবার শেষ করলে নিশ্চিত থাকো কমন পাবা। স্পেলিং মিস্টেক্স থেকে থাকবে একটা বা দুইটা, সিনোনিম অ্যান্টোনিম থেকে থাকবে দুইটা বা তিনটা, প্রেপোজিশন থেকে একটা বা দুইটা থাকবে, এটাই ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে একটা বা দুইটা থাকতে পারে। ওভার মিলিয়ে 7-8টার মতো ভোকাবুলারি থাকবে। সো তোমার ভোকাবুলারি পার্টে দিতে হবে। গ্রামার পার্টে আসো। গ্রামার পার্ট, গ্রামার পার্টে কি কি পড়বা? গ্রামার পার্টে মনে রাখো, পার্টস অফ স্পিচ, আই রিপিট, পার্টস অফ স্পিচ তোমাদের জন্য বিশেষ করে খুবই ইম্পর্টেন্ট। পার্টস অফ স্পিচ কোনগুলা? যেমন ধরো নাউন, নাউনের বেশ কিছু সরি, খুবই শীত তো, এই জায়গাটা ধরো প্রচন্ড শীত, তার মধ্যে একটা শার্ট পরে তোমাদের সামনে আসছি, একটু এইচিং হচ্ছে, একটু কফ হচ্ছে আর কি, দ্যাটস আই এম সরি। ওকে, যেটা বলতেছিলাম, নাউন থেকে, নাউন থেকে কি কি টপিক থাকতে পারে? নাউন থেকে কি কি টপিক থাকতে পারে? এক নম্বর হচ্ছে নাম্বার, জেন্ডার। দেখো তো, এগুলা সেই ক্লাস 6-7 বা 4-5 ছোটবেলায় পড়ছি না, বাট অ্যাডমিশন টেস্টের সময় কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন কিন্তু দিবে। তারপর হচ্ছে কাউন্টেবল নাউন আর নন কাউন্টেবল নাউন, শিওর থাকো, খুবই ইম্পর্টেন্ট। এবং ফাইনালি হচ্ছে জেরান্ড পার্টিসিপল। আমার কিন্তু ওইগুলো আসবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, দিস ইজ সো লেস ইম্পর্টেন্ট। বাট যে টপিক আমি যে 4টা বললাম, জেরান্ড পার্টিসিপল, ঠিক আছে। তারপর কি বলছি? জেন্ডার, নাম্বার, আর এটা কি বলছি? কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এইখানে বিশেষত আর্টিকেলটা অ্যাড হতে পারে, আর্টিকেল। তাহলে যে 5টা টপিক বলছি, শিওর থাকো এখান থেকে প্রশ্ন থাকবে। আর্টিকেল, তারপরে কি, তারপর হচ্ছে জেরান্ড পার্টিসিপল, জেরান্ড পার্টিসিপল, আরেকটা কি বলছি? আরেকটা বলছি হচ্ছে তোমার নন বা আনকাউন্টেবল নাউন বা কাউন্টেবল নাউন, ঠিক আছে। এই যে আনকাউন্টেবল বা কাউন্টেবল নাউন, জেরান্ড পার্টিসিপল, আর্টিকেল, জেন্ডার, নাম্বার, নাউন থেকে খুব ইম্পর্টেন্ট। এবার আসো প্রোনাউন। প্রোনাউন থেকে তোমার এই, তোমরা লাইভটা পারলে একটু শেয়ার করো, ঠিক আছে, এটা আমাদের জন্য একটু জরুরি আর কি। আচ্ছা, প্রোনাউন থেকে খুব বেশি একটা ইম্পর্টেন্ট, মানে প্রোনাউন থেকে আসবে আমার কাছে মনে হয় না, বাট পার্সোনাল প্রোনাউন থেকে থাকতে পারে, বিশেষ করে রিফ্লেক্সিভ প্রোনাউনটা একটু দেখা যায়, ওইখান থেকে আসে। এবার আসো ভার্ব, ভার্ব থেকে ইম্পর্টেন্ট। ভার্ব থেকে কি আসবে? ভার্ব থেকে পজিটিভ ভার্ব, যেটা বলছিলাম, পজিটিভ ভার্ব যেটা বলছিলাম আর কি। সো পজিটিভ ভার্ব কিন্তু ইম্পর্টেন্ট। 2 নাম্বার আছে কি? 2 নাম্বার হচ্ছে তোমার ভার্বের যে টেন্স, তোমাদের ক্ষেত্রে বিশেষ করে টেন্সটা কিন্তু ইম্পর্টেন্ট। 3 নাম্বার হচ্ছে এই টেন্সটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা মাথায় রেখো, ঠিক আছে। ভার্বের ক্ষেত্রে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা বললাম তো টেন্সটা ইম্পর্টেন্ট, পজিটিভ ভার্বটা ইম্পর্টেন্ট, এবং তোমার হচ্ছে ওইটাকে কি ভার্ব বলে, ফ্যাক্টিটিভ ভার্ব, আর বেশ কয়েকটা ভার্ব আছে আর কি, ওইগুলো একটু তোমরা দেখো, ইম্পর্টেন্ট, বাট এই দুইটা খুব ইম্পর্টেন্ট। এবার আসো হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব,
ইম্পর্টেন্ট, বিশেষ করে অ্যাডজেক্টিভ থেকে ডিগ্রি কম্পারিজন একটু দেখো, ডিগ্রি কম্পারিজন থেকে আসতে পারে। ও ভার্বের যেই জিনিসটা বলতে ভুলে গেছি, রাইট ফর্ম অফ ভার্ব 100% শিওর থাকবে, 100% শিওর। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব একদম 100% শিওর, রাইট ফর্ম অফ ভার্ব। এবং 2 নাম্বার কি, সাবজেক্ট ভার্ব অফ এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি কি বুঝাইতে পারছি? সো এই দুইটা টপিক খুব ইম্পর্টেন্ট, উপেক্ষা করা যাবে না। এইবার আসো ভার্বেরটা বলে ফেললাম, অ্যাডজেক্টিভ থেকে ডিগ্রি কম্পারিজন, অ্যাডভার্ব অ্যাজ ইউজুয়াল যা আছে ঠিক আছে। আর লাস্ট টপিক হচ্ছে, লাস্ট টপিক পরীক্ষায় একটা দুইটা থাকতে পারে, সেটা হচ্ছে কি, মাথায় রেখো, সেটা হচ্ছে কি একটা সেন্টেন্স থেকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা। যেমন যেমন আই অ্যাম আ বয়, তো এটা কি বললো তোমাকে, এটা কোন পার্টস অফ স্পিচ, এটা আইডেন্টিফাই করতে বলবো। সো এই ধরনের পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে বলতে পারে। আমি টপিকগুলা বলতেছি, এই টপিকগুলা থেকে প্রশ্ন থাকবে, এটা পড়ে যেতে হবে। 2 নম্বরে আসো, 2 নম্বরে হচ্ছে তোমার যেটা বলবো ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে, ভয়েস চেঞ্জ। 3 নম্বরে কি, 3 নম্বরে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, প্রবল সম্ভাবনা আছে, থাকবে এই যে ভয়েস চেঞ্জ, কন্ডিশনাল সেন্টেন্স। 4 নাম্বার হচ্ছে ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে। টপিক কি কি বলছি দেখছো, টপিক কি কি বললাম, তো এই টপিক গুলা তোমরা একটু বেসিক্যালি মাথায় নিয়ে এগুলা ভালো করে পড়ো, এগুলা বাদ দিবা না, আমার কথা বুঝছো? ভয়েস চেঞ্জ, ডিগ্রি কম্পারিজন, ট্যাগ কোশ্চেন, আচ্ছা ট্রান্সফরমেশন, সেন্টেন্সের ট্রান্সফরমেশন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই যে যেটা বললাম এইটাও তোমরা একটু মাথায় রাখতে পারো। আমার কথা কি বুঝাইতে পারছি আমি কি বলছি? তোমরা একটু বুঝো, এগুলা বাদ দেওয়া যাবে না, ইউ ডোন্ট ডোন্ট। আর ওই যে অন্যান্য যেগুলো আছে, রিডান্ডেন্সি, প্যারালিজম, তারপর হচ্ছে মডিফায়ার, এগুলা চাইলে একবার দেখতে পারো, তোমাদের ক্ষেত্রে খুব বড় বড় এগুলা থাকবে না, এই যেই টপিক গুলো আমি বলছি এগুলাই থাকবে, এগুলাই মাথায় রেখো। ইংরেজি গেল, ঠিক আছে, ইংরেজি গেল, ইংরেজি নিয়ে বহুত আলোচনা ডিসকাশন শেষ। এবার আসো জেনারেল নলেজ, ম্যাথস আমরা শেষে কথা বলবো, হ্যাঁ। লাইভটা একটু শেয়ার করে দাও, ওকে। এবার আসো জেনারেল নলেজ, জেনারেল নলেজে আমরা একটা কথা বলবো, বিশেষ করে প্রথম আমরা এবিএস তক বলি, তারপর আর্টস ফ্যাকাল্টিটা খুব বলবো আর কি, ঠিক আছে? তাইলে আমরা মোটামুটি নিশ্চিত হয়ে যাব যে আমাদের কি কি টপিক, যেই টপিক বলবো ওগুলা থেকে প্রশ্ন না আসলে আমার আচ্ছা বই যে আসে নাই কেন, আসবেই, কারণ এগুলা টপিক থেকে কোনো বছর কোনো অ্যাডমিশন টেস্টে বাদ যায় না, পরীক্ষায় প্রশ্ন এগুলো টপিক থেকে দেয়, সেগুলো মাথায় রাখবো। দেখো বিশেষ করে আমি ইংরেজি যেগুলো বলছি সেম, বাংলার ক্ষেত্রে সেম হবে, ইংলিশের ক্ষেত্রে সেম হবে, এবং তোমার ম্যাথসের ক্ষেত্রে সেম হবে। এবিএস এর ক্ষেত্রে 10 নাম্বার থাকে পরীক্ষায়, 10 numbers, 10 numbers you got, 10 নাম্বার পাবা জেনারেল নলেজ থেকে। কি কি টপিক থাকবে? ইকোনমিক্স, ইকোনমিক্স থেকে থাকবে, ইকোনমিক্স কি, অর্থনীতি, ব্যাংক, ব্যাংক, ব্যাংকের গভর্নর, কতগুলা ব্যাংক আছে, বিশেষায়িত ব্যাংক কতগুলা, ইম্পর্টেন্ট, ব্যাংক রিলেটেড, বাজেট, বাজেট রিলেটেড প্রশ্ন পরীক্ষায় থাকবেই, বাজেট। তাহলে কি বলতেছি, ব্যাংক, বাজেট, তারপর আর কি বলতেছি, ব্যাংক, বাজেট, আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার কি বললাম ওইটা, হ্যাঁ ভ্যাট এবং ট্যাক্স। এই 3টা টপিক থেকে প্রশ্ন না আসলে আমার আয়সা বইল যে ভাই কেন আসলে,
আসতেই হবে, বিশেষ করে এফবিএস আসবেই। কি বলছি, ব্যাংক, বাজেট, ভ্যাট ট্যাক্স থাকবেই। সো এই তিনটা টপিক ভালো করে পড়বা। আরেকটা টপিক খেলাধুলা, অর্থাৎ সেটা কি বলতেছি, খেলাধুলা আর কি। খেলাধুলা থেকে একটা প্রশ্ন থাকবে, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা টপিক যেটা কোনটা, সেটা হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্স এর একটা টপিক আছে, যেমন কৃষি ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স যেটা বলে আর কি। স্ট্যাটিস্টিক্স, টিআইসিএস, স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে তোমার একটা প্রশ্ন থাকতে পারে, সেটা কি, আহ, সেটা হচ্ছে যেমন কৃষি ক্ষেত্রে এইটা, এই স্ট্যাটিস্টিক্স ওই রকম না, যেমন হচ্ছে ধরো মানে কত পার্সেন্ট কৃষি ক্ষেত্রে, মানে বাংলাদেশে কত পার্সেন্ট কৃষি ক্ষেত্রে, মানে বিশেষ করে ইসে মানে যেটা বলে যে ইকোনমিক্স এর যে অবদানটা, অর্থনৈতিক ক্ষেত্রে যে অবদানটা, তাই না, কৃষি ক্ষেত্রে কত পার্সেন্ট অবদান, শিল্প ক্ষেত্রে কত পার্সেন্ট, মানে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখে শিল্প ক্ষেত্রে কত পার্সেন্ট, রেমিটেন্স কত পার্সেন্ট, কৃষি ক্ষেত্রে কত পার্সেন্ট, এরকম একটা চার্ট আছে আর কি, যেটা স্ট্যাটিস্টিক্যালি তোমাকে সেটা মাথায় রাখতে হবে। ওইখান থেকে একটা প্রশ্ন থাকে। আমি কি বুঝাইতে পারছি কোন কোন টপিক গুলো আসতেছে? আর শেষ, ফ্রিডম ফাইটিং অর্থাৎ মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ তোমরা মনে করতেছো জেনজি, ঠিক আছে, বা আমরা মনে করতেছি মুক্তিযুদ্ধ হয়তো বা প্রশ্ন আসবে না, ভুল। মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন থাকবে, শিওর থাকবে। হয়তোবা শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনা রিলেটেড যে প্রশ্নগুলো আগে আসতো সেগুলো হয়তো অবসলিট হয়ে যাবে, আসবে না, বাট মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন থাকবেই, এইটা বাদ যাওয়া সম্ভব না। তার মানে তোমরা এই মুক্তিযুদ্ধটা তোমাদের টপিকের মধ্যে রাখবা। লাস্ট টপিক কি, রিসেন্ট। রিসেন্টটা কি, রিসেন্টটা মূলত ইন্টারন্যাশনাল থেকে আসবে। রিসেন্ট ইন্টারন্যাশনালটা কি হবে, ইন্টারন্যাশনালটা কোন দিক থেকে আসতে পারে, দেখো ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, জাতিসংঘ, ঠিক আছে, অর্থাৎ রিসেন্টলি জাতিসংঘের অধিবেশন কবে হয়েছে, আর নোবেল মানে পুরস্কার, অর্থাৎ নোবেল নোবেল পিস প্রাইজ কে পাইছে, ইকোনমিক্স এর উপরে কে নোবেল প্রাইজ পাইছে, অথবা তোমার ইসে কেমিস্ট্রি, ফিজিক্স বা অন্যান্য ক্ষেত্রে কে পাইছে, এরকম থাকতে পারে আর কি। অর্থাৎ ইন্টারন্যাশনাল এবং ওয়ার্ল্ড ব্যাংক, ভুলে গেছিলাম, খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক কিসের মাধ্যমে, তোমার ওয়ার্ল্ড ব্যাংক, এলডি, ওয়ার্ল্ড ব্যাংক, ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংক হয়, আইএমএফ, 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 যে জিনিসগুলো বলতেছি আর কি, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, ইকোনমিক্স রিলেটেড ইন্টারন্যাশনাল যে ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট, সেগুলো পড়তে হবে। আর জাতিসংঘ রিসেন্ট যে ঘটনা ঘটছে ইন্টারন্যাশনাল, খুবই ইম্পর্টেন্ট, এবং বাংলাদেশে রিসেন্ট কি ঘটনা ঘটছে, এই যে টপিক গুলা বললাম না, এই টপিক গুলা থেকেই 10টা প্রশ্ন থাকবে। তুমি এই টপিক গুলো শেষ করে গেলে নিশ্চিত থাকো 10টা প্রশ্ন কমন পাবা, বা 8টা 9টা কমন পাই যাবে। কিন্তু এর বাইরে অনেক, এত পড়ার সময় আসলে বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্টদের নাই। আসলে আর্টস ফ্যাকাল্টি, ওনাদের অনেক পড়তে হবে, উপায় নাই, ওনাদের অনেক পড়তে হবে। There is no alternative way you have, man. No alternative way you have. You have only one way, you must read. So তোমাকে পড়তে হবে। So how many topics you are gonna finish right now? কতগুলা হিউজ টপিক আছে, হিউজ ইনফরমেশন আছে, কতগুলা তুমি শেষ করবা? The questions coming from your side, ভাই কতগুলা শেষ করবো? Yes, অনেকগুলা শেষ করতে হবে, বাট আমি তোমাকে কিছু টপিক বলে দিচ্ছি আর কি, যেটা তুমি এই মুহূর্তে মাথায় রাখতে পারো, ঠিক আছে? ওকে, দুইটা পার্ট, তিনটা পার্টে ভাগ করতে হবে। একটা হচ্ছে বাংলাদেশ অংশ, আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল অংশ, আরেকটা হচ্ছে রিসেন্ট পার্ট। তোমার কাছে তিনটে, ও আরেকটা আছে ভূগোল, এটাকে আমরা জিওগ্রাফি বলতে পারি আর কি, জিওগ্রাফি পার্ট। আরেকটা আছে এনভায়রনমেন্ট বা পরিবেশ, এনভায়রনমেন্ট। তোমার প্রশ্ন কিন্তু এই পার্ট গুলা থেকেই আসবে, ভাগ করে 40 নাম্বার তোমার, তাই না, 40 মার্কস ইউ হ্যাভ। সো 40 নাম্বার কিন্তু তোমার এই পার্ট গুলাতে ভাগ করে আসবে। বাংলাদেশ অংশ থেকে তোমার প্রশ্ন থাকবে,
ইন্টারন্যাশনাল অংশ থেকে তোমার প্রশ্ন থাকবে, রিসেন্ট অংশ থেকে তোমার প্রশ্ন থাকবে, জিওগ্রাফি থেকে তোমার প্রশ্ন থাকবে, এবং এনভায়রনমেন্ট পরিবেশ থেকে তোমার প্রশ্ন থাকবে। তো এই পার্টগুলোরে তুমি কেমনে ভাগ করবা এবং কিভাবে কোন কোন টপিকের প্রতি তুমি গুরুত্ব দিবা, তাই না? আসো, বাংলাদেশ অংশে তোমার গুরুত্ব হবে হিস্ট্রি, ইতিহাস, 2 নাম্বার মুক্তিযুদ্ধ, 3 নাম্বার হচ্ছে তোমার হচ্ছে ওটাকে কি বলে, তোমার সংবিধান, এবং লাস্ট হচ্ছে তোমার উপজাতি। কি কি বললাম দেখো তো, বাংলাদেশ অংশ থেকে কি কি বলছি মাথায় রেখো। হিস্ট্রি মানে ইতিহাস তোমাকে জানতেই হবে। এখন ইতিহাসে কোন কোন পার্ট তুমি বাদ দিবা, কোন কোন পার্ট পড়বা, সেটা ভিন্ন বিষয়, সেটা আলোচনার বিষয় আর কি। কিন্তু ওই পার্টটা পড়তে হবে, ওই পার্ট থেকে পরীক্ষা প্রশ্ন থাকবে। মুক্তিযুদ্ধ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, পড়তে হবে। সংবিধান বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, পড়তে হবে, আসবেই সাংবিধানিক পার্ট থেকে। 153টা সংবিধানে কি বলে অনুচ্ছেদ আছে, সেই সাথে সংশোধনী আছে 18টা খুব সম্ভবত, তারপর 7টা তফসিল আছে, তারপর তোমার হচ্ছে কি বলে আরো কি কি আছে তোমার, এই যে কি বলে ওই যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী থেকে আর বেশ কিছু কিছু জিনিস আছে সংবিধানে আর কি, যেগুলো তোমাকে পড়তে হবে আর কি। বিশেষ করে যদি আমাকে বলো যেমন 33, 34, 35 অনুচ্ছেদ খুবই ইম্পর্টেন্ট, 77 নম্বর অনুচ্ছেদ, তারপরে 48 নাম্বার অনুচ্ছেদ, এরকম বেশ 17 নাম্বার অনুচ্ছেদ, 13 নাম্বার বা 4, 5, 6 এরকম বেশ কিছু অনুচ্ছেদ আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকার মতো। তো এই জিনিসগুলো তোমার পড়তে। উপজাতি 100% শিওর প্রশ্ন থাকবে, উপজাতি থেকে থাকবে না। যেমন প্রশ্ন একটা আসে, একমাত্র মুসলিম উপজাতি কোনটা, মানে বাংলাদেশের মধ্যে পাঙ্গন যেটা মুসলিম। সো এইরকম এই টপিক গুলা বাদ দেওয়া মানে হচ্ছে নিজের মানে কবর নিজে খোঁড়া আর কি। সো এই টপিক বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল কোন টপিক পড়বা? ইন্টারন্যাশনাল হিস্ট্রি, ইতিহাস অনেক বাদ দাও, দরকার নেই। বাট এখানে কিছু কিছু জিনিস পড়ে ফেলতে পারো। সভ্যতা, সভ্যতা থেকে ইন্টারন্যাশনাল সভ্যতা থেকে একটা থাকবেই। সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, ইনকা সভ্যতা, তারপর হচ্ছে তোমার ওটাকে কি বলি আমরা, আহ, আহ, তোমার হচ্ছে মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, এরকম বেশ কিছু সভ্যতা আছে। তো এই সভ্যতা গুলা থেকে একটা প্রশ্ন কিন্তু থাকে। তো সভ্যতা বাদ দেওয়া যাবে না, ইতিহাসের এই পার্টটুকু পড়তে হবে। আরেকটু পার্ট হচ্ছে বেশ কিছু বিপ্লব আছে, ঠিক আছে, বেশ কিছু ইতিহাসে বেশ কিছু ফরাসি বিপ্লব, জার বা রাশিয়ান বিপ্লব, তারপর হচ্ছে তোমার রোজ বিপ্লব, টিউলিপ বিপ্লব বা বলে আর কি। তো বেশ কিছু বিপ্লব আছে ইতিহাসের পাতায়, এই বিপ্লব গুলা নিয়ে একটু পড়াশোনা করতে হবে, এই জায়গায় বাদ দেওয়া যাবে না। আসো, যে জায়গাটা ছাড়াই যাবে না সেটা হচ্ছে কি, সেটাকে আমরা কিভাবে বলবো, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ইন্টারন্যাশনালের আমরা ওই পার্টটা বলতে পারি যেটাকে আমরা বলতেছি, ওটার নাম কি, হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের গুরুত্ব একটু কম হইলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং জাতিসংঘ, এইখান থেকে এই পার্ট ছাড়ার কোনো সুযোগ নাই। মানে যদি বলে এই পার্ট ছেড়ে যেতেছি, তাহলে তুমি অনেকগুলো প্রশ্ন বাদ দিতেছো। জাতিসংঘ পার্টটা খুব ভালো করে পড়তে হবে, মানে এই পার্ট থেকে প্রশ্ন থাকবে থাকবে থাকবেই। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই পার্টটাও পড়তে হবে। প্রথম বিশ্বযুদ্ধে বেশ কিছু চুক্তি আছে প্রথম বিশ্বযুদ্ধের পর, সেটা একটু পড়তে পারো। বিশেষ করে চুক্তিগুলা, বেশ কিছু চুক্তি, সেগুলো একটু জানা যাইতে পারো, যেমন বেলফাস্ট চুক্তি, তারপর হচ্ছে তোমার ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে একটা চুক্তি, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাতিসংঘ সাথে বেশ কিছু চুক্তি। এই চুক্তিগুলো একটু ইম্পর্টেন্ট, পড়তে পারো। পড়লেও তার মধ্যেও প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্ব, জাতিসংঘ পড়তেই হবে। জাতিসংঘের মধ্যে যে 6টা ইয়ে আছে, তারপর হচ্ছে 6টার পরে বিশ্বের সংস্থাগুলা যেগুলো আছে, ওগুলো সম্পর্কে ভালো করে জেনে যেতে হবে। তারপর জাতিসংঘের যে মহাসচিব গুলো আছে তাদের নাম, এই যে জাতিসংঘ কোন কোন মহাসচিব নোবেল প্রাইজ পাইছে সেগুলা, অর্থাৎ এইটা সম্পর্কে ভালো করে জানতে হবে। এখান থেকে এই টপিক ইন্টারন্যাশনালে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ নাই বলতে নাই। আসো এইবার আমরা যদি বলি ইন্টারন্যাশনালে, আচ্ছা আমরা একটু মুছে ফেলি কারণ অনেকগুলা ইয়ে হয়ে গেছে। সেটা হচ্ছে ধরো আমরা যদি মুছি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল তো তুমি পড়লা,
তাই না? এইটুক পড়লাম, এখানে আরো কিছু জিনিস পড়তে হবে। সেটা হচ্ছে সংস্থা, বিভিন্ন সংস্থা ইম্পর্টেন্ট আসবেই। যেমন তোমার ইকোনমিক্স, অর্থনৈতিক বিভিন্ন জোট, ঠিক আছে, ইকোনমিক্যাল জোট, অর্থনৈতিক জোট, ইকোনমিক্যাল যে জোটগুলো আছে, অর্থনৈতিক জোট, তারপর সামরিক জোট, ন্যাটো, ওয়ার্সো প্যাক্ট, আরো বিভিন্ন সামরিক জোট আছে। এই যে তোমার রিসেন্টলি যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান বা আমেরিকা মিলা বা এই এরিয়া মিলে একটা জোট হয়েছে। এইরকম সামরিক জোট, অর্থনৈতিক জোট, যেমন D8 সম্মেলন, D8 বা G7, D8, D15, আসিয়ান, বিমস্টেক, যে সম্মেলনগুলো মানে অর্থনৈতিক জোটগুলোর কথা বলতেছি, চীন একটা করছে আর কি। এই অর্থনৈতিক জোটগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলো বাদ দেওয়া যাবে না। তারপর হচ্ছে বিভিন্ন সংস্থা, কি কি সংস্থা আছে, যেমন অর্গানাইজেশন যেগুলা, যেমন ওপেক একটা অর্গানাইজেশন, ওআইসি একটা অর্গানাইজেশন, তারপর হচ্ছে ন্যাম একটা অর্গানাইজেশন। এই বিভিন্ন অর্গানাইজেশন গুলা কি কি বলছি মাথায় রেখে তো, অর্গানাইজেশন। তারপর হচ্ছে ইকোনমিক্যাল জোট, অর্থনৈতিক জোট, সামরিক জোট, ঠিক আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার জোট, বিভিন্ন চুক্তি, হ্যাঁ। আর ইম্পর্টেন্ট ডে, যেমন ধরিত্রী দিবস কবে, নারী দিবস কবে, মেয়ে দিবস কবে, মানে শ্রমিক দিবস কবে, ঠিক আছে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই পার্টগুলো বাদ দেওয়া যাবে না। ইন্টারন্যাশনাল, সো ইন্টারন্যাশনাল এই জিনিসগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে। যা বলছি তাই, এখানে আর কিছু নাই। এবার আসো রিসেন্ট। আমরা জিওগ্রাফি এবং এনভায়রনমেন্ট একটু পরে বলতেছি, আসো রিসেন্ট। রিসেন্ট কি পড়বা? রিসেন্ট তো হিউজ, কত পড়বো রিসেন্ট ভাই, রিসেন্ট কত পড়বো, তাই না? রিসেন্ট অনেক, অনেক মানে অনেক। সো রিসেন্ট আমরা যা পড়তে পারি, আমরা রিসেন্টলি যা পড়তে পারি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যেসব ঘটনা ঘটে গেছে। আবারও বলতেছি, ধরো এই বছরে বা তার আগের বছরগুলোতে ইন্টারন্যাশনাল কি হয়েছে, সিরিয়ায় কি হয়েছে, বাশার আল আসাদ সরকার পতন হয়েছে, তাই না? তারপরে ধরো তোমার সুদানে একটা গণহত্যা হয়েছে আর কি, একটা বেশ কিছু মানুষ দ্বারা, কি বলে, অর্গানাইজেশন দ্বারা, যেটা হলো কি। এরপরে হামাসের সাথে ইসরায়েলের যে যুদ্ধ হয়েছে, তাই না? এরপরে ইউক্রেনের সাথে রাশিয়ার যে যুদ্ধ চলতেছে, ইসরায়েলের সাথে ইরানের যে 11 দিনের যুদ্ধ হয়েছে, হুতিরা ইয়েমেনের হুতিদের সাথে যে সৌদি আরব এবং তোমার আরব আমিরাতের যুদ্ধ চলতেছে, এবং হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সাথে যুদ্ধ চলতেছে। এই যে যে ব্যাপারগুলো আছে রিসেন্ট ইন্টারন্যাশনাল ঘটতেছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প কতগুলা অঙ্গরাজ্যে জিতছে, এবং ইন্ডিয়া যুক্তরাষ্ট্রের মোট কতগুলা অঙ্গরাজ্যে ভোট হয়, কি বলে, ইলেকট্রাল ভোট হয়। এই যে রিসেন্ট ঘটনাগুলা, এইগুলা ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল থাকবে, মানে থাকবে, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের ক্ষেত্রে জুলাই বিপ্লব, অর্থাৎ জুলাইতে কি কি ঘটনা ঘটছে, রিসেন্টলি ধরো হাদি মারা গেছে, ওইটা নিয়ে কোনো ইনফরমেশন, বা বাংলাদেশে রিসেন্ট যে ইস্যুস গুলা ঘটতেছে, এইগুলা রিলেটেড জিনিসপত্রগুলো চোখ কান খোলা রাখতে হয় আর কি, তাহলে রিসেন্ট পারাটা খুব সহজ হয়। খেলাধুলা নিয়ে রিসেন্ট, এটা মাথায় রাখবা। তা রিসেন্ট আমি টপিক গুলা বলছি, এইগুলা তুমি একটু মাথায় রাখলে রিসেন্ট ইস্যুজে তোমার খুব বেশি কাজে দেবে, খুবই কাজে দেবে, আমি বুঝাইতে পারছি। এইবার আসো জিওগ্রাফি। জিওগ্রাফি খুব বেশি বলতেছি না, কিন্তু এর বাইরে অনেক টপিক আছে কিন্তু, বাট আমি এই টপিক গুলাকে অনেক বেশি ফোকাস করতে বলতেছি, কারণ এই টপিক গুলা থেকে 100% শিওর প্রশ্ন থাকে। জিওগ্রাফিতে তোমার মূলত বাংলাদেশের জিওগ্রাফি যদি আমরা আসি, টেকনাফ থেকে তেতুলিয়া এবং উত্তর থেকে পশ্চিম এবং 64টা জেলা এবং এই 8টা কি বলে বিভাগ, এর মাঝখানে পুরো জিওগ্রাফিটা তোমাকে একটু ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবং তুমি ইন্টারন্যাশনাল জিওগ্রাফিতে যদি যাও, সেখানে বেশ কিছু প্রণালী আছে, হরমুজ প্রণালী, সেখানে পক প্রণালী, তারপর হচ্ছে বসফরাস প্রণালী, জিব্রাল্টার প্রণালী, এই প্রণালীগুলো নিয়ে পড়তে হবে। বিভিন্ন পাহাড় পর্বত, সবচেয়ে বড় পাহাড় পর্বত যেমন ভিক্টোরিয়ান হ্রদ কোন দেশে অবস্থিত বা কোন মহাদেশে অবস্থিত, ঠিক আছে। এই যে, তারপর বিভিন্ন মরুভূমি, বড় গভীর মরুভূমি কোন মহাদেশে অবস্থিত। তার মানে আমরা বলতেছি জিওগ্রাফি থেকে, বিশেষ করে তুমি জিওগ্রাফিটা পারবা সোজা কথা যদি তোমার সামনে একটা ভালো ম্যাপ থাকে, তাহলে তুমি পুরো জিওগ্রাফিটা অটোমেটিক তুমি পেরে ফেলবা। কৃষ্ণ সাগরের পার্শ্ববর্তী দেশ কোনগুলা, নার্ডিক কান্ট্রি কোনগুলা, তারপর হচ্ছে তোমার এটাকে কি বলে, ওই যে তুরস্কের পাশে যেটাকে আমরা বলি বলকান অঞ্চলের রাষ্ট্র কোনগুলা,
এই যে জিনিসগুলো এগুলো সব জিওগ্রাফিতে পড়ে। আমি কি বুঝাইতে পারছি? সো জিওগ্রাফিক্যাল এই জিনিসগুলো বিভিন্ন রাষ্ট্রের মুদ্রার নাম হইতে পারে, লেস ইম্পর্টেন্ট, দরকার নেই এত কাহিনী, বাট এই যে জিনিসগুলা বললাম এগুলাকে আমরা জিওগ্রাফির মধ্যে ফেলতে পারি। সো এই টপিক গুলা, জিওগ্রাফি যে টপিক গুলা বললাম, পাহাড় পর্বত নদী, ঠিক আছে, এবং সেই সাথে বিভিন্ন প্রণালী, তারপর হচ্ছে এই পর্বতগুলা বা পাহাড়গুলোর অবস্থান কোন জায়গায়, হ্রদগুলোর অবস্থান কোন দেশে কোন জায়গায়, বেশ কিছু জায়গা যেমন মধ্যপ্রাচ্যে মিডল ইস্টের একটা নাম আছে, বিভিন্ন উপত্যকা আছে, বিভিন্ন যেমন ডেড সি কোনটা, জর্ডানের আছে যে ডেড সি, কৃষ্ণ সাগর কোনটা, বসফরাস সাগর কোনটা, প্রণালী, এবং কোন সাগর কোন দুইটা মহাদেশকে বিভক্ত করে, ঠিক আছে। যেমন ধরো তুমি যদি যাও যে লোহিত সাগর, লোহিত সাগর কাকে কাকে বিভক্ত করতেছে আর কি, এইদিকে তোমার ধরতে পারো তুমি হচ্ছে ওই যে এটা কি বলে সুদান, না হচ্ছে তোমার সোমালিয়া, আর হচ্ছে সৌদি আরব এবং ইয়েমেনের কিছু অংশ। এই যে যে দুইটা রাষ্ট্রকে বিভক্ত করতেছে, হরমুজ প্রণালী বা কোন দুইটা রাষ্ট্রকে বিভক্ত করতেছে, যে ইম্পর্টেন্ট গুলো আমি কথাগুলা বলতেছি, এগুলা খুব ইম্পর্টেন্ট, এগুলা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। সো জিওগ্রাফি থেকে এই জিনিসগুলা যে বললাম না আমি, এই যে এই টপিক গুলাতে যায় হালকা পাতলা টপিক গুলা দেখে ফেলো, বা কি কি ইনফরমেশন আছে পড়ে ফেলো। সব পড়তে বলতেছি না, এর বাইরেও কিন্তু আরো আমি বসলে আরো 50টা টপিক অ্যাড করতে পারবো, সবগুলো আনতেছি না, যা আনতেছি তা দেখো, তা থেকে পরীক্ষা প্রশ্ন প্রশ্ন মানে পরীক্ষায় প্রশ্ন থাকবে। লাস্ট ওয়ান আসো হচ্ছে এনভায়রনমেন্ট, অর্থাৎ জলবায়ু বা পরিবেশ। জলবায়ু থেকে প্রশ্ন থাকবে। জলবায়ুর অনেকগুলো, কোপ সম্মেলন, ও খুবই ইম্পর্টেন্ট, সিওপি কোপ, কোপ 13 কোন দেশ হবে, আসবে পরীক্ষায়, ব্রাজিল, লেখা রাখো, এটা পরীক্ষায় আসতেছে, কোপ 13, ঠিক আছে। এই যে বিভিন্ন সম্মেলন কোন দেশে হবে আর কি। তারপর হচ্ছে কিউট্রা, কি এটা কি বলে, কিয়েট্রা সম্মেলন না, আরে মাথাতে চলে গেছে, আচ্ছা যাই হোক। তোমার বেশ কিছু কনভেনশন আছে, জেনেভা কনভেনশন, কোপ সম্মেলন, তারপরে উম আরো জলবায়ু নিয়ে বেশ কিছু সম্মেলন হয় প্রতি সময়ে আর কি। তো সেই সম্মেলন গুলো খুব ইম্পর্টেন্ট, আমার কথা বোঝা গেছে? ওই সম্মেলন গুলো জলবায়ুর, বিশেষ করে সম্মেলন গুলো ইম্পর্টেন্ট, ওগুলাই ভালো করে পড়, তাহলে তোমার জন্য মোটামুটি জলবায়ু থেকে একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন থাকলে তুমি পারতেছো আর কি। তা আমি কিন্তু জেনারেল নলেজের একটা স্পেসিফিক টপিকও ভাগ করছি, বাংলাদেশ অংশ সেখান থেকে কি কি ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল অংশ সেখান থেকে কি কি ইম্পর্টেন্ট, রিসেন্ট অংশ সেখান থেকে কি কি ইম্পর্টেন্ট, জিওগ্রাফি অংশ সেখান থেকে কি কি ইম্পর্টেন্ট, এবং এনভায়রনমেন্ট অংশ সেখান থেকে কি কি ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি স্পেসিফিক টপিক ভাগ করো, এখান থেকে কি করতে পারো। এবার যদি আমরা বলো কোন কোন টপিক থেকে কত প্রশ্ন থাকতে পারে, সেটা যদি তুমি আমাকে মেনশন করতে পারো, আমি বলবো বাংলাদেশ অংশ থেকে তোমার প্রশ্ন থাকবে 13 থেকে, মানে 12 থেকে 13টা। ইন্টারন্যাশনাল অংশ থেকে তোমার প্রশ্ন থাকতে পারে 15টার মতো, এবং রিসেট অংশ থেকে তোমার প্রশ্ন থাকতে পারে 7 থেকে 8টা, জিওগ্রাফি থেকে তোমার প্রশ্ন থাকতে পারে 7 থেকে 8টা, এনভায়রনমেন্ট থেকে তোমার প্রশ্ন থাকতে পারে 2 থেকে 3টা। তাহলে ওভারঅল তোমার 40 নাম্বার হয়ে যাবে আর কি। এইভাবে চিন্তা করলে না বেশি হয়ে যেতেছে না, তাহলে তোমার এখানে কমবে আর কি। ধরো 8 8 16 আর কত, 15 31 12, হ্যাঁ বেশি হচ্ছে, তার মানে বাংলাদেশ অংশ থেকে ধরো তোমার 12টা থাকবে, ইন্টারন্যাশনাল থেকে 14টা থাকবে, আর বাকিগুলো এরকম থাকবে, ধরো 8টা 8টা 16টা, 16 8 14 কত 30টা, মানে এখান থেকে একটা দুইটা কমবে আর কি। ধরো 7 7 14, 14 14 28, 2 30, আর এখানে 11টা, মানে 10টা ধরো, বা এখানে আরেকটা কমলো এখানে একটা বাড়লো, এরকম। বাট এই রেশিওতেই তোমার প্রশ্নটা থাকবে। তাহলে তুমি এখন পড়ার সময় চিন্তা করবা, তুমি যদি কোনো রেশিও বাদ দিয়ে যাও, ঠিক আছে দিতে পারো, বাট অন্য রেশিও যেন তোমার পারফেক্ট থাকে। এটাই হচ্ছে তোমার জেনারেল নলেজের হিসেব। আমার বাকি রইলো কি, বাকি রইলো হচ্ছে ইংরেজি, আমরা জেনারেল নলেজ শেষ করলাম, বাকি রইলো বাংলা এবং ম্যাথস। আমার এই মুহূর্তে হয়তোবা যেতে হচ্ছে, আমরা রাতে, আজকে রাতে বা কালকে বাংলা এবং ম্যাথস এর পুরো টপিক গুলো শেষ করে, মানে বুঝে শেষ করব। তারপরে আমরা আরো স্পেসিফিক কিছু খুবই ইম্পর্টেন্ট 1 মার্ক কনফার্ম এরকম কয়েকটা ক্লাস করব, তাহলে আমাদের জন্য শেষ হয়ে যাবে। আজকের মতো আমার এখন বিদায় নিতে হচ্ছে। যদি তোমরা কোনো প্রশ্ন করো তাহলে তো করতে পারো, নাহলে আমার এখন বের হইতে হবে। তোমাদের কি বলে যে, আচ্ছা বিউপি তে কোটা, কোটা হচ্ছে 29, আর 1% উপজাতি 31, 31%, 31% হচ্ছে তোমার কোটা। ওকে,
ওকে, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আমরা কালকে ম্যাথস এবং ইংলিশের টপিকগুলো শেষ করবো। বাই বাই, টাটা।